বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে সবাইকে স্বাগত। আমরা আজকে শুরু করব ম্যাট্রিক্সের আরো কিছু বেসিক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমরা আলোচনা করব পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তার আগে আমি একটু দেখে নেই আমার এই দুষ্ট ছাত্র ছাত্রী আসলো কিভাবে, কতজন আসলো একটু। হ্যাঁ, চলে। আসলে একটা। হ্যাঁ, চলে। ওকে, থ্যাংক ইউ সবাইকে আমার সাথে এই লাইভ ক্লাসে থাকার জন্য। আমরা লাইভ ক্লাসে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে অতি সুন্দর ক্লাস হবে বলে আশা করছি, এবং আপনারা সবাই খাতা এবং কলম নিয়ে রেডি। ওকে, আমি বলছিলাম যে ম্যাট্রিক্স ইন্ডিয়াকে লোয়ার লেভেল থেকে একবারে আমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। সেখানে একাডেমিক বেসিক থাকবে, অনুশীলনী ম্যাথ থাকবে, অ্যাডমিশনের শর্ট ট্রিক্স থাকবে, শর্ট টেকনিকগুলো থাকবে, এবং একাডেমিক সিকিউ, একাডেমিক এমসিকিউ, অ্যাডমিশনের রিটেন, অ্যাডমিশনের এমসিকিউ, এভরিথিং ইনক্লুডিং in my class. So let's go. Today I will discuss our first item, পিরিয়ডিক ফাংশন। হোয়াট ইজ পিরিয়ডিক ফাংশন? তাহলে আমরা আজকে শিখবো আমাদের এই পিরিয়ডিক ফাংশনটা কি, পিরিয়ডটা কি। আমরা কিন্তু অনেক সময় বলি যে পিরিয়ড চলছে, কি পিরিয়ড চলছে? ফার্স্ট পিরিয়ড চলছে, সেকেন্ড পিরিয়ড চলছে, ফোর্থ পিরিয়ড চলছে, তাই না? এই সেই পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ডিক ফাংশন অর্থ হচ্ছে পর্যাবৃত্ত ফাংশন। তাহলে আমরা পর্যাবৃত্ত ফাংশন পড়ে আসছি, তাই না, ট্রিগোনোমেট্রিতে। তাহলে এখন যদি এটা ম্যাট্রিক্স হয় তাহলে নাম হবে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তাহলে এখন কোনো বর্গ ম্যাট্রিক্স, তাহলে শর্ত কি? এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটা কি একটু আমরা একটু গপ্প করে নিই, একটু হালকা গপ্প করি। গপ্পটা কিরকম? আমরা কিন্তু বলি ফার্স্ট পিরিয়ড চলছে, সেকেন্ড পিরিয়ড চলছে, থার্ড পিরিয়ড চলছে, ফোর্থ পিরিয়ড চলছে। তাহলে ফার্স্ট পিরিয়ড 40 মিনিট পরে সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডে 40 মিনিট পরে থার্ড পিরিয়ড। তাহলে এই যে ফার্স্ট পিরিয়ডে কি ক্লাস হচ্ছে? ফার্স্ট পিরিয়ডে ক্লাস চলছে হচ্ছে আমাদের ক্লাস, সেকেন্ড পিরিয়ডে একটা ক্লাস, এবং থার্ড পিরিয়ডে একটা ক্লাস চলছে। তাহলে এই ক্লাসটা হচ্ছে ফাংশন, আর নির্দিষ্ট সময় 40 মিনিট, 40 মিনিট এটা হচ্ছে পিরিয়ডিক টাইম, তাই না? আর ঠিক একইভাবে এই যে আমরা 40 মিনিট পরে ফিরে পেলাম, ঠিক একইভাবে এই ম্যাট্রিক্সের উপরে কি পাওয়ার করলে আমরা ওই ম্যাট্রিক্স পাবো, আবার একই পাওয়ার করলে ওই ম্যাট্রিক্স পাচ্ছি। সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, তার উপর 3 পাওয়ার করলে আমরা আবার এ পাচ্ছি,
আবার 6 পাওয়ার করলে আবার এ পাচ্ছি, আবার 9 পাওয়ার করলে এ পাচ্ছি। এই যে নির্দিষ্ট অন্তর অন্তর আমরা ওই এ ম্যাট্রিক্সকে ফিরে পাচ্ছি, তাহলে ওই এ ম্যাট্রিক্সকে বলা হবে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। দ্যাট মিনস এটাকে বলা হবে পিরিয়ডিক ম্যাট্রিক্স। তাহলে আমরা শিখে ফেললাম পিরিয়ডিক ম্যাট্রিক্সের ঘটনা। এখানে একটা প্রশ্ন যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলা হবে কখন? সাপোজ এখানে লেখা আছে এ একটি বর্গ ম্যাট্রিক্স, তার উপরে যদি আমি 4 দিই, 4 দেওয়ার পর যে এ পাওয়া যায়, তাহলে তার পিরিয়ড কত, পর্যায়কালটি কত? তাহলে পর্যায়কালটি কত হবে দেখো, তাহলে এ এখানে 3 + 1 = এ, তাহলে এই যে পর্যায়টা হবে 3, অর্থাৎ নিজেই যে ম্যাট্রিক্সটা আসছে সেটা বাদ দিয়ে ওর সঙ্গে আর কি সাপোর্ট দিলাম আমরা, তাই না? যেরকম আমাদের এখানে কত ছিল, এ একটা ম্যাট্রিক্স ছিল, তাই না? এবং পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল হচ্ছে 1, তারপর কি পাওয়ার দিয়েছি? 4 পাওয়ার দিয়েছি, এ ফিরে আসছে, তাই না? তাহলে এই যে আমরা 4 পাওয়ার দিয়েছি, আগে কত ছিল? 1, তাহলে 4 এবং 1 এর বিয়োগফল কত? 4 এবং 1 এর বিয়োগফল হচ্ছে 3। তাহলে এই পর্যায়ে হচ্ছে সেই 3। সেটাকে আমরা একটু সুন্দর করে বলি যে a⁵ যদি এ হয়, তাহলে পর্যায় কত হবে? 4। তার মানে ওই যে এক বাদ দিতে হয়, সেটাকে আমরা এই যে 4 + 1 = a, তাহলে এটা হচ্ছে পর্যায়। ক্লিয়ার? তাহলে এ ম্যাট্রিক্সের উপরে n+1 পাওয়ার দিয়ে যদি এ আসে, তাহলে এনটাকে বলা হবে ম্যাট্রিক্সের পর্যায়। আশা করি ক্লিয়ার। এটা শর্ত হলো একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখন দেখেন যে এখানে আমরা এ একটা ম্যাট্রিক্স ধরা হয়েছে, a3 মানে কি 3/3 মানে 3 অর্ডারের ম্যাট্রিক্স, 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কটা থাকবে? এই ম্যাট্রিক্সের সারি থাকবে 3টা, সারি 3টা, এবং কলাম কটা থাকবে? কলামও থাকবে 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি 3টা এবং কলামও থাকবে 3টা। এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এখন পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হলো কি না তা আমরা একটু দেখবো, কিভাবে এটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হয়, তাই না? সেটা একটু দেখবো। এটা দেখেন, বলা হচ্ছে এটা একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। কারণ কি? কারণ হলো এ ম্যাট্রিক্সকে যদি আমরা এর উপরে যে পাওয়ার 1 দেব, দেখা যাচ্ছে 1 দিলে ওটাই আসবে, 2 দিলে কি আসবে, 3 দিলে কি আসবে পাওয়ার, তাই না? তাহলে লেটস গো, এখন দেখবো কেন ওটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হয়। এখন দেখেন এ ম্যাট্রিক্স কেন পর্যাবৃত্ত হবে একটু দেখি। এ ম্যাট্রিক্সের উপরে যদি স্কোয়ার করি আমরা, তাহলে কি আসে? a × a। তাহলে এ ম্যাট্রিক্সের জায়গায় আমরা এ ম্যাট্রিক্স লিখেছি, আর ওই যে এ ম্যাট্রিক্সের জায়গায় আবার ওই এ ম্যাট্রিক্স লিখেছি। তাহলে এই দুই ম্যাট্রিক্সকে আমরা গুণ করেছি, দেখেন এটা গুণ করে এটা দেন কত হয়? 1। এটা একটু একটা লিখে দেখি আমরা, তাহলে কিরকম হয়, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা এই সারি এই কলাম বরাবর উল্টে পড়ে, তাহলে 1 + 6 - 12, তাহলে কত হয়? তাহলে এই যে 6 আর 1 7, তাহলে এই যে 7 - 12 সমান কত? -5। ওকে, এই সে -5। একইভাবে এটা এর উপরে উল্টে পড়ে গুণ করার পরে এটা হয়েছে, আবার এইটা এর উপরে উল্টে পড়ে সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণফলগুলির সমষ্টি নিলে এটা, আবার একইভাবে এইটা এই বরাবর উল্টে পড়বে, পরে গুণফল হবে, গুণ সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে তাদের সমষ্টি। ঠিক এইটা আবার এই বরাবর যাবে, ওটা এই বরাবর যাবে, যে এটা হবে এটা। ক্লিয়ার? আবার এইটা যাবে কোন বরাবর? আবার এইটা যাবে এই বরাবর, যে এটা হবে এই বরাবর, যে এটা হবে এই বরাবর, যে এটা হবে। ওকে, তাহলে এখানে তো হলো না, তো এ স্কোয়ার করে যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম সেটা এ ম্যাট্রিক্স হলো না, এটা তো এ ম্যাট্রিক্স হলো না। তাহলে তারপর আরেকবার পাওয়ার দেব, তাহলে a³ যদি করি আমরা, তাহলে 3 a³ মানে কত? এর উপরে স্কোয়ার আর এ, তাই না? তাহলে এর উপরে স্কোয়ার মানে এই মানটা এখানে বসানো হয়েছে, আর এ মানে ওই যে এর মানটা এটা এখানে বসানো হয়েছে। এখন একইভাবে গুণও করা হয়েছে, গুণ এরপরে এটা সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে তার সমষ্টি নিলে এটা, আবার এইটা এই বরাবর যাবে, সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে তার গুণফল হবে এটা, আবার এটা এই বরাবর যাবে, সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে গুণফলগুলো হবে এটা। আবার এইটা যদি যায় আমাদের, তাহলে এটা এই বরাবর যাবে, সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে গুণফলগুলো এটা আবার এইরকম, এটা আবার এইটা আবার এই বরাবর, তাহলে কোনটা হবে? এটা একটা দেখে দিই আমরা। হ্যাঁ,
সুন্দর করে আমরা একটু দেখি। তাহলে এইবার এইটাকে যদি আমরা গুণ করে দিই, এটাকে এই বরাবর যদি ফেলে দেই তাহলে কি আসে দেখা যায়, এটা কি আসে কিনা। তাহলে কত হচ্ছে, প্লাস মাইনাসে -4, মাইনাসে মাইনাসে +12, প্লাস মাইনাসে -6, 10 থেকে 12 আউট করে দিলে কত হয় 2, এই সেই 2। ক্লিয়ার? ঠিক একইভাবে এটা এই বরাবর যে সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে গুণফলগুলোর সমষ্টি নিলে 0। ঠিক থার্ড রো উল্টে পড়বে, এই থার্ড কলাম বরাবর সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণ করে গুণফলগুলির সমষ্টি নিলে এটা হবে। এই এটা তো হলো না, এটা কি বলছে 1, এই হ্যাঁ এটা তো হয়ে গেছে হুবহু। ও হ্যাঁ হ্যাঁ, দেখেন এবার আমরা এই ম্যাট্রিক্সটা এখানে ফিরে পেলাম, তাই না? এবার আমরা এটা এখানে ফিরে পাইছি। কোনটা ফিরে পাইছি? এখানে আমরা ফিরে পেলাম ওই যে আমাদের এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা আমরা এখানে এসে ফিরে পেয়েছি। কি দেওয়ার পর ফিরে পেয়েছি? a³ মানে কত? স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে এটা হলো পর্যায়। তাহলে কিভাবে বুঝবো আমরা? আমাদের দেওয়া ছিল এ সাফিক্স, এ ম্যাট্রিক্স দেওয়া ছিল এর পাওয়ার 1, এখানে পাওয়ার কি দিয়েছি 3। তাহলে 3 থেকে এই 1 বাদ দিলে 2, এই সেই 2 আমরা এইভাবে এখানে লিখি, একটু দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এইটা বিয়োগ না করে এইভাবে লিখি। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের পর্যায় কত? এই ম্যাট্রিক্সের পর্যায় কাল হলো বা পর্যায় হলো কত? 2। আশা করি ক্লিয়ার। তাহলে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হলো যে একটি বর্গ ম্যাট্রিক্সের উপরে পাওয়ার আমরা 2 দেব, ওই ম্যাট্রিক্স আসছে না আসেনি, পাওয়ার 3 দেবো আসছে না আসেনি, পাওয়ার 4 দেবো আসছে না আসেনি, পাওয়ার 5 দেবো আসছে ও আছে তো। তাহলে প্রথম ছিল 1, তারপরে পাওয়ার দিলাম 5, তাহলে 5 থেকে পাওয়ার 1 বিয়োগ করে 4, তাহলে পর্যায় কত? 4। এইভাবে আমরা তাহলে বুঝবো যেটা। তারপরে আবার আসবে, তারপর সাপোজ 4 দিয়ে আসছে, 5 দিয়ে আসবে না, 6 দিয়ে আসবে না, 7 আবার 8 দিয়ে আসবে। ওই পার্থক্য দেখেন, ওই যে 4, 5 আর ওই যে এই পার্থক্য কত? এই যে 4। তাহলে এই যে একটা দেখাচ্ছি, সাপোজ 4 দিয়ে আসছে, 4 দিয়ে আসছে, 5 দিয়ে আসবে না, 6 দিয়ে আসবে না, তাহলে আমাদের ছিল এ, কিন্তু পার্থক্য কত আসছে? 3। তাহলে এখানে 7 দিয়ে আসবে, দেখেন। তাহলে এই 7 দিয়ে আবার কত আসবে? এ আসবে। তাহলে এই 4 আর এই 7 এর মধ্যে পার্থক্য 3, এই দেখেন পার্থক্য 3, এই দুটোর মধ্যে পার্থক্য 3, তাই না? এই যে নির্দিষ্ট অন্তর অন্তর এইটা আমরা ফিরে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হবে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার কমেন্টস দেখতেছি। ওকে, তাহলে আমরা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স মোটামুটি দেখলাম, আশা করি বুঝতে পারছি। ওকে, হাই স্যার, ওকে, থ্যাংক ইউ ওয়াচিং। ওকে, দেখতে থাকো সবাই। ফোন রেখে দেয়নি, ফোন দেখে কমেন্টস দেখতেছি, ফোন তো রেখে দেয়নি, কমেন্টস দেখতেছি আমি। তাহলে কমেন্টস দেখতেছি আর দেখি কি করলো। স্যার দোয়া করেন স্যার, কাল কেমিস্ট্রি এক্সাম। হ্যাঁ অবশ্যই দোয়া করি, পরীক্ষা ভালোভাবে দাও। ওকে, কেন ভয় লাগতেছে? লিতুন রাজা, লিচু ভয় লাগতেছে কেন? লিচু মার হবে সেরকম। লিচু কি বলে? লিচু নাকি ভয় লাগতেছে। ওকে, কোনো ভয় নাই। ওকে, তাহলে এবার মোটামুটি কমেন্টস সেকশনে দেখলাম গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছু, সবগুলো কমেন্টসই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই সংশ্লিষ্ট তেমন কোনো কিছু আসলে উত্তর করলাম না। হ্যাঁ, আবার দেখবো নি। আর যারা যারা লেখছে শত উত্তর করলাম। কেমন আছেন স্যার? ভালো আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি দেখতেছি, আচ্ছা ঠিক আছে দেখো। তারপরে ভয় লাগতেছে কেন? লিটু ভয় লাগতেছে কেন? ওয়াচিং, ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের পর্যাবৃত্ত ম্যাট্রিক্স নিয়ে মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেল। এবার আমরা শিখবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি একটু দেখি। হার্মিশিয়ান অর্থ হচ্ছে সন্ন্যাসী, নির্জনবাসী। হার্মিশিয়ান সন্ন্যাসী, নির্জনবাসী বা একাকিত্ব বনবাসী যাকে বলা হয়, তাই না? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে সন্ন্যাসী ম্যাট্রিক্স, তপস্বী ম্যাট্রিক্স, এরকম। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা আসলে নির্জনবাসী একজন লোক বিজ্ঞানী, উনি নির্জন বসবাস করার সময়, নির্জন চিন্তা করার ক্ষেত্রে ওনার নামই ছিল এটা। তপস্বীদের আমাদের সমাজে অনেকে থাকে না, ওদেরকে কি বলা হয়, অনেকে ওই যে দরবেশ টাইপের লোক থাকে,
এই টাইপের আর কি লোক আর কি, সন্ন্যাসী সন্ন্যাসী তপস্বী এরকম একটি ম্যাট্রিক্স উনি এটা আবিষ্কার করেছিলেন, তাই এটাকে বলা হয়েছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি, তাহলে কি বলা গেল, বোঝা গেল যে একটা ম্যাট্রিক্সকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। গতদিন কিন্তু আমরা জটিল ম্যাট্রিক্সের সুন্দর কাহিনী সিস্টেম একটা ভিডিও দেখছি আমরা। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি, তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কন্ডিশন হবে, প্রথমে এই ম্যাট্রিক্সটাকে বলতে হবে বর্গ ম্যাট্রিক্স থাকতে হবে, বর্গ। 1 নম্বর শর্ত বর্গ হওয়া লাগবে, 2 নম্বর শর্ত জটিল হওয়া লাগবে, জটিল, বর্গ এবং জটিল। তাহলে বর্গ ম্যাট্রিক্স এবং জটিল ম্যাট্রিক্স, তাহলে একটি বর্গাকার এ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এটি, এটা একটু লেখা আছে, একটি জটিল বর্গাকার ম্যাট্রিক্স, জটিল হতে হবে, জটিল বর্গাকার ম্যাট্রিক্স একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, জটিল ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স, একে হার্মিশিয়ান বলা হবে যদি এর অনুবন্ধী নেব। কতদিন শিখছি অনুবন্ধী কি, তাহলে অনুবন্ধী নেওয়ার পরে তাকে আবার ট্রান্সপোজ করব, অনুবন্ধীকে নেওয়ার পরে আবার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায় তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাই না? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 2 - i 2 + i আর 2, তাহলে ট্রান্সপোজ কি হবে, এর অনুবন্ধী কি হবে, অনুবন্ধী বলতে আমরা বুঝতে পারতেছি কাল্পনিকের সামনের চিহ্ন চেঞ্জ হবে। এখানে কি ছিল, এখানে প্লাস ছিল, এখানে প্লাস আছে, কি হবে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আছে মাইনাস হয়েছে প্লাস, এবার এখানে প্লাস আছে কি হয়েছে বলে মাইনাস, তাহলে এই ম্যাট্রিক্সটা হলো ওই এ ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। এটাকে আবার ট্রান্সপোজ করব, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম, এটা তো এই ম্যাট্রিক্স হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই এই ম্যাট্রিক্সটাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্স যদি বর্গাকার এবং জটিল হয় তাহলে তার অনুবন্ধী করব, অনুবন্ধী জটিল করব, তার ট্রান্সপোজ করার পরে দেখব মূল ম্যাট্রিক্সটি ফিরে পাওয়া গিয়েছে কি না, যদি যায় তাহলে মূল ম্যাট্রিক্সটাকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখব স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, মানে ওটা হলো হার্মিশিয়ান, এটা স্কিউ হার্মিশিয়ান, একই কর্মকাণ্ডে ঘটবে। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স অর্থাৎ হচ্ছে এটাকে বলা হয় বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখানে স্কিউ লেখা আছে, এখানে স্কিউ লেখা আছে, এটা হচ্ছে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওইটা এবং এটা কিন্তু একই। কিরকম, সাপোজ এই একটা ম্যাট্রিক্স বর্গ এবং জটিল, আর অনুবন্ধী হলো এইটা, তার ট্রান্সপোজ হলো এইটা, কিন্তু সামনে একটা কিছু না আসবে মাইনাস, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ একটি বর্গ ম্যাট্রিক্স এ কে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এই ঘটনাটি এটা ঘটে। ওকে, তাহলে এই যে একটা দেওয়া আছে এ একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, দেখি কিরকম করা আছে। এই ম্যাট্রিক্সটা দেখেন জটিল, তাকে অনুবন্ধী করছে, আয়ের সামনে প্লাস আছে মাইনাস দিয়েছে, প্লাস আছে মাইনাস, বাস অনুবন্ধী জটিল হলো। তাহলে এর ট্রান্সপোজ করবো, ফার্স্ট কলাম উইল বি ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম। হ্যাঁ তাই তো, তাহলে ট্রান্সপোজ হয়ে গেল। এই ট্রান্সপোজ করে কি হলো, ও এইবার একটা কাহিনী, যে কোনো ম্যাট্রিক্সকে যে কোনো স্কেলার দ্বারা গুণ করার অর্থ হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে সেই স্কেলার দ্বারা গুণ করা, তাই না? তাহলে কোনো ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দ্বারা গুণ করার অর্থ হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে সেই স্কেলার দ্বারা গুণ করা। তাহলে এখানে দেখেন তো, আমরা যদি আবার কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে যদি কোনো স্কেলার থাকে, স্কেলার বলতে কোনো গুণিতক আকারে থাকে, তাহলে তাকে কমন নাম হয়। যেরকম জিরোর সামনে মাইনাস, এই যেটাকে সুন্দর করে লিখে দেখেন, মাইনাস জিরো, মাইনাস মাইনাস জিরো মানে জিরো, একই কথা, মাইনাস আই জিরো আই, তাহলে সবার সামনে কি চিহ্ন আছে, মাইনাস 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 মাইনাস, কমন নিলাম মাইনাস, তাহলে কি থাকে জিরো, আই আই জিরো, এর তো এই ম্যাট্রিক্স হলো, এর তো এই ম্যাট্রিক্স, তাহলে তার সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস এ ম্যাট্রিক্স। ও তাহলে তো মূল ম্যাট্রিক্সই ফিরে পাওয়া গেল, কিন্তু সামনে একটা মাইনাস আসলো,
এই জন্য এই মূল ম্যাট্রিক্সটার নাম হলো স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বুঝলাম দেখি, একটি জটিল বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল করব, তার ট্রান্সপোজ করব, করার পরে যদি সকল ভুক্তির থেকে মাইনাস কমন নেওয়া যায়, তাহলে কমন নেওয়ার পরে যদি মূল ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায়, তাহলে মূল ম্যাট্রিক্সটা তখন হবে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে এবার একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমাদের দেখাতে হবে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই যে বললাম না, স্কিউ হার্মিশিয়ানের বাংলা কি, বি হার্মিশিয়ান, লেখা আছে এখানে, অবশ্য লিখে দিয়েছি, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা আপনাদের প্র্যাকটিসিং থাকলো। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিসিং করবেন বাসায়, দেখা যাক আজকে এখনই এর ফাঁকে ফাঁকে করে নিতে পারেন, এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস, এটাও প্র্যাকটিস। ওকে, এটা প্র্যাকটিস করবেন যে বি হার্মিশিয়ান হচ্ছে কিনা। সহজ, খুবই সহজ না হতে ইজি হবে। আমি একটা করে দেবো কি, এটা আমি করে দিই। হ্যাঁ, এটা দেখা যাক, হার্মিশিয়ান, ও এটা হচ্ছে হার্মিশিয়ান আর এটা হচ্ছে বি হার্মিশিয়ান। তাহলে বি হার্মিশিয়ানটাই করে দিই আমি। হ্যাঁ, একটা করে দেবো আর এটা আপনারা করবেন। হার্মিশিয়ানটা খুবই সহজ, এটাকে অনুবন্ধী জটিল করবেন, ট্রান্সপোজ করবেন, এটাই যদি ফিরে পান তাহলে এটা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর বি হার্মিশিয়ানের ক্ষেত্রে দেখেন আমি কি করলাম, বি দেওয়া আছে, তাহলে আমি বি অনুবন্ধী করব। দেখি অনুবন্ধী করলে কি আসে, একটু দেখি অনুবন্ধী করলে কি আসে আমাদের এখানে, একটু দেখা যাক। অনুবন্ধী মানে কাল্পনিকের পূর্বে ছিল যা আছে তার বিপরীতটা হবে, মাইনাস আই, 1 প্লাস আই, তারপরে 2 মাইনাস 1 প্লাস আই, মাইনাস 3i, তারপরে মাইনাস আই, তারপরে মাইনাস 2 মাইনাস আই 0। এটাকে আমরা ট্রান্সপোজ করব। হ্যাঁ, বি ট্রান্সপোজ কি হবে বলেন তো, এটা হবে একবারে আমরা এইটাকে আমরা কি করব, ফার্স্ট কলাম করব, এইটাকে সেকেন্ড কলাম করব, এইটাকে থার্ড কলাম করব। দেখি তো হচ্ছে কিনা, চলেন দেখা যাক। মাইনাস আই, 1 প্লাস আই আর হচ্ছে 2, তারপরে মাইনাস 1 প্লাস আই, মাইনাস 1 প্লাস আই, মাইনাস 3i, মাইনাস আই। তারপরে আমরা কি করব, এটা তারপরে আমরা এটা করব মাইনাস 2 মাইনাস আই 0। ওকে ওকে, তাহলে এটা ট্রান্সপোজ হলো। এটা তো হয়নি, ম্যাট্রিক্সে ফিরে, বি ম্যাট্রিক্সে ফিরে পাইনি আমরা। ও হ্যাঁ, তাহলে এই যে বললাম মাইনাস কমন নেবো আমরা সবার কাছে, অথবা মাইনাস আর মাইনাস লেখা যায় না, মাইনাস মানে কি প্লাস, এটা আমার কাছে বেটার মনে হয়। মাইনাস আই, মাইনাস 1 প্লাস আই, মাইনাস 2, 1 প্লাস আই, মাইনাস 3i, মাইনাস আই 2, মাইনাস আই অ্যান্ড 0। ওকে, তাহলে আমরা এটাকে একটু আমরা হালকা ওই দিক নিয়ে যাই, এই দেখেন। তাহলে এখন একটা মাইনাস আমরা রেখে দেবো সামনে। হ্যাঁ, একটা মাইনাস সামনে রেখে দেবো, একটা মাইনাস দ্বারা গুণ করবো। ওকে, দেখেন কি দাঁড়ায়, তাহলে কত হচ্ছে, মাইনাস গুণ করলে আই, 1 মাইনাস আই 2, মাইনাস 1 মাইনাস আই, মাইনাস মাইনাসে প্লাস 3i, প্লাস লেখা লাগে না তাও লিখলাম, মন মানে না, আই, এখানে মাইনাস 2 প্লাস আই, প্লাস লেখা লাগে না তাও মন মানে না লিখলাম 0। দেখেন তো বি ম্যাট্রিক্স কি ছিল, আই 1 মাইনাস আই 2, মাইনাস 1 মাইনাস আই 3i, আই মাইনাস 2। ও সেইরকম তো, তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে বা বি ম্যাট্রিক্সের অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে আমরা বি ম্যাট্রিক্স ফিরে পেলাম, কিন্তু সামনেটা কি জন্য, মাইনাস। এই জন্য এই বি কে বলা হবে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ক্লিয়ার, বুঝতে পারতেছেন তো? লেখেন, আপনারা কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ আশা করছি উত্তর দেব। তাহলে আমরা দেখলাম বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি। এটার ক্ষেত্রে অবশ্যই তাহলে শর্ত কি, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের শর্ত হলো আগে বর্গ হওয়া লাগবে, তারপরে জটিল হতে হবে, বর্গ জটিল, তাই না? বর্গ জটিল, জটিল থাকলে তাকে অনুবন্ধী করে নেবেন, অনুবন্ধীকে আবার ট্রান্সপোজ করে নেবেন, ট্রান্সপোজ করে নেওয়ার পরে আপনারা দেখবেন মূল ম্যাট্রিক্স আনতে গিয়ে আমার একটা মাইনাস দরকার দিয়ে নিলাম, অন্যায় হয়ে গেল, সরি বাবু সরি। এই সরি দ্বারা আমরা সকল এন্ট্রিকে
গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে দেখলাম এইটা আমাদের চলে আসছে হলো বি ম্যাট্রিক্স। তাহলে তার সামনে কি আছে? মাইনাস। তাহলে এই কারণেই বলা হচ্ছে বি হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আসলে ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব প্রতিসম ম্যাট্রিক্স। এটা আসলে খুবই সহজ। আমরা 9-10 যারা পড়ালেখা করে আসছেন তো আপনাদের ম্যাথ বই 14 অনুসারে ছিল প্রতিসম বস্তু কি। সাপোজ আপনারা যারা দেখতেছেন তাদের ছবি আঁকাবো, পাসপোর্ট সাইজের ছবি। হ্যাঁ, দিস ইজ আ পাসপোর্ট সাইজ পিকচার। ওকে 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 ওকে, এটা একটা পাসপোর্ট সাইজের ছবি। এখন এই পাসপোর্ট সাইজের ছবিকে যদি আমি এই লাইন বরাবর ভাঁজাই বা কাটি, তাহলে দেখেন এই পাশে একটা চোখ, ওই পাশে একটা চোখ, এই পাশে নাকের একটা ফুটা, এই পাশে নাকের ফুটা, এর অর্ধেক এই পাশে, এর অর্ধেক এই পাশে। তাহলে এই বস্তুকে বলা হবে প্রতিসম বস্তু। অর্থাৎ এই এই বস্তু বলতে এই বস্তুটি যে ছবি সেটা হলো প্রতিসম। তাহলে আমরা সাধারণত বস্তুকে বলছি এখন, তাহলে এটাকে প্রতিসম বস্তু। কারণ কোনো একটা বস্তুকে কোনো লাইন বরাবর ভাঁজালে দুপাশে যদি হুবহু মিলে যায় তাহলে তাকে বলা হয় প্রতিসম বস্তু। আর যে লাইন বরাবর ভাঁজানো হলো তাকে বলা হবে প্রতিসম রেখা, তাকে বলা হলো প্রতিসম রেখা। তাহলে এই বস্তুটা হলো প্রতিসম বস্তু। দেখেন কি ভালো কথা, এই চোখ যাবে ওই চোখের উপর, অথবা ওই চোখ আসবে এই চোখের উপরে, তাহলে একই মনে হবে। এই চোখ এই চোখের উপরে, এই ফুটা এই ফুটার উপরে, এই অংশ এই অংশের উপরে গেল, তাহলে একই মনে হলো। একই একই চেঞ্জ করে দিলাম, এটা ওই পাশে এটা এই পাশে। ও হ্যাঁ, তাহলে চোখ চোখ একই হবে। যদি হয় তাহলে ওটাকে বলে প্রতিসম। এবার যদি কেউ মনে করে না আমি এই দিক দিয়ে ঠাস করে টান দেবো, দেখেন এই দিক টান দিলে কি ফুটো আছে না আগের পাশে? না, তাহলে এর প্রতিসম রেখা একটাই। এগুলো আমরা শিখে আসছি। এইটা তাহলে এই বেসিক নিয়ে আমরা এখানে প্রতিসমতা কি সেটা একটু দেখি। কি কথা ছিল? ডান চোখ যাবে বাম চোখের উপরে, অথবা বাম চোখ যাবে ডান চোখের উপরে, দেওয়ার পর যদি একই থাকে, একই 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 মনে হয়, তাহলে তাকে বলে প্রতিসম বস্তু। ঠিক একইভাবে এখানে দেখেন যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, সেকেন্ড রো, ওই যে ডান চোখ যাবে বাম চোখের কাছে, প্রথম সারি হবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি যদি তৃতীয় কলাম হয়, হওয়ার পর যদি এই ম্যাট্রিক্সই থাকে একই 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 থাকে, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা এবার প্রতিসম এটাকে আমরা যেরকম দেখেন, আমরা কিন্তু বলছি ছেলেদেরকে ওদের বাসায় কি বলে, বাবা তুমি খাইছো, বাবা টিচার কেমন পড়াচ্ছে, বাবা তোমার এখন শরীর কেমন? আর ওই ছেলেটা ওদের বাসায় গেলে কি বলবে, জামাই বাবু কেমন আছেন? কিন্তু ও একই, শুধু স্থান ভেদে নাম আলাদা। তাহলে সেটার ক্ষেত্রে এটা আমরা কি শিখছি, সেটার ক্ষেত্রে আমরা কি শিখছি বলে, এটা কমপ্লিমেন্টারি সেট, পূরক সেট। আর এই ক্ষেত্রে এটাকে হচ্ছে প্রতিসম স্যাম্পল। তাহলে ব্যবহারের উপরে ভিত্তি করে মিনিং গুলো কিন্তু ডিফারেন্ট হলো। তাহলে এবার দেখেন কি ঘটনা ঘটে গেল। এবার ফার্স্ট রো, ফার্স্ট কলাম, ওকে, অ্যান্ড সেকেন্ড রো দেখেন সেকেন্ড কলাম, অ্যান্ড থার্ড রো থার্ড কলাম। অথবা কেউ যদি মনে না আমি এটা লিখবো না, সে মনে করবে যে আমি ফার্স্ট কলাম ফার্স্ট রো করবো, দেখো হয়ে গেছে ফার্স্ট কলাম ফার্স্ট রো, সেকেন্ড কলাম সেকেন্ড রো, থার্ড কলাম থার্ড রো, কমপ্লিট। তার মানে সারিগুলোকে অনুরূপ কলাম করেন, অথবা অনুরূপ কলামগুলোকে অনুরূপ সারি করলে যদি একই ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্স এর এই যে ট্রান্সপোজিশন, আমি একটু মনে হয় ভুল বললাম, সেটা হলো দিস ইজ নট সিমেট্রিক স্যাম্পল, দিস ইজ ট্রান্সপোজ স্যাম্পল। আমি একটু কারেকশন করলাম, হ্যাঁ, ওকে। এটা কিন্তু ট্রান্সপোজ, এটা আসলে ট্রান্সপোজ স্যাম্পল, এইটা লেখা যায়। অথবা কেউ লিখতে পারেন আপনারা এ টি বুড়াটি, অথবা এ পুচ্চুটি, অথবা এ কমপ্লিমেন্ট, এটাকে আমরা এখানে ট্রান্সপোজ হিসেবে ব্যবহার করছি। ক্লিয়ার? এটা প্রতিসম স্যাম্পল না, এটা আমি একটু কারেকশন করলাম। তাহলে এটাকে আমরা দেখলাম যে যদি এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম,
সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, অথবা ফার্স্ট কলাম ফার্স্ট রো, সেকেন্ড কলাম সেকেন্ড রো, থার্ড কলাম থার্ড রো যদি হয়, তাহলে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি পূর্বের ম্যাট্রিক্সই থাকে তাহলে এই মূল ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। এনি কোশ্চেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। আপনারা আরো যে কোনো প্রশ্ন করতে পারেন আমার এই লেকচার সম্পর্কে। I will try with my best answer to your question. So I hope that all participants will be enjoying to my class first to last. Audience, তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার চলেন আমরা একই কর্মকাণ্ডই আছে, ওই যে কিছুক্ষণ আগে শিখলাম আমরা হারমিশিয়ান আর হচ্ছে বি হারমিশিয়ান। এবার একই কাহিনী, প্রতিসম বি প্রতিসম। তাহলে একটি ম্যাট্রিক্সকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স কিন্তু হতে হবে, কারণ আয়ত ম্যাট্রিক্সকে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে তো পূর্বের ম্যাট্রিক্স থাকবেই না, তাহলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সই ফিরে পান, কিন্তু সামনে একটা কি চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসবে, তাহলে এই মূল ম্যাট্রিক্সকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম। এবার এটা একটা বোঝার একটা সহজ উপায় আছে। এটা বোঝার একটা সহজ উপায়টা কি দেখেন, যে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এর ট্রান্সপোজ সমান কি হয়? এর ট্রান্সপোজ সমান আমাদের মাইনাস এ হয়। এরূপ ক্ষেত্রে ম্যাট্রিক্সের অনুরূপ সারি এবং কলামের ভুক্তিগুলো একই মানের বিপরীত চিহ্ন যুক্ত হয়। এই যে যেটা বললাম, দেখেন প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সবগুলো এন্ট্রি 0। এবার উপরে যেগুলো এন্ট্রি আছে নিচে সেগুলো এন্ট্রিও যদি থাকে, কিন্তু চিহ্নটা শুধু বিপরীত চিহ্ন, তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, সরাসরি আপনি লিখে দেবেন ওটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, দেখেন তাই হয়েছে। আমি কি করছি দেখেন, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। তাহলে আমি যেটা বললাম যে এটা আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হলো যে আমি এটাকে এইরকম করবো। আমার একটা মাইনাস লগে দিতে হয় কিনা, 0 -2 -1 2 0 -4 1 4 and 0। তাহলে আমরা এই মাইনাস দ্বারা সকল এন্ট্রিকে আমরা কি করব? গুণ করব। কারণ ম্যাট্রিক্সের প্রপার্টিজই হলো কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দ্বারা গুণ করার অর্থ হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে সেই স্কেলার দ্বারা গুণ করা বোঝায়। তাহলে আমরা মাইনাস রেখে দিলাম, এটা 0 2 1 -2 0 4 -1 -4 and 0। এই দেখছেন, এটা তো মূল ম্যাট্রিক্স হলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে এই যে এ, কিন্তু সামনেটা কি চিহ্ন? মাইনাস। তাহলে এটাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। তাহলে আপনাদের যে কোনো কোশ্চেন অবশ্যই আমাকে থ্রো করবেন, আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলেন দেখা যাক আর কি কি কমেন্টস আসছে। আমরা দেখতে পাচ্ছি কমেন্টস। রাফিন, সাদিক, সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। ওকে ওকে ওকে, চলেন আমরা আরো সামনের দিকে যাই। হ্যাঁ, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স আমরা দেখলাম। এবার চলেন আমরা দেখব ইনশাআল্লাহ সমঘাতী ম্যাট্রিক্স, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কি? আইডেমপটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে কিন্তু শর্ত হলো একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাই না? তাহলে এখানে শর্ত হলো যে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে সমঘাতী ম্যাট্রিক্স হতে গেলে। তাহলে এ কে একটি সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এর উপরে এই যে ঘাত দেওয়া হয়, স্কোয়ার করলে যদি এই আসে তাহলে কে বলা হয় সমঘাতী বা একক্ষম ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে
সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল কি হয়, এ হয়। এ স্কোয়ার ইকুয়াল যদি এ হয়, তাই না? তাহলে এ স্কোয়ার, এর আগে আমরা কি শিখছি? এর আগে শিখছি আমরা হচ্ছে, এর সাথে মিল করি একটু, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সের উপরে বর্গ করলে যদি অভেদক ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায়, তাহলে এটা বলা হয় অভেদক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করে যদি শূন্য ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায়, তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে হচ্ছে এটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, তারপরে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, অভেদ ঘাতী ম্যাট্রিক্স, কিন্তু ওটা অভেদ ঘাতী, শূন্যঘাতী, সমঘাতী, এই যে তিনটা কম্পেয়ার করা হলো। একটি বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করলে যদি অভেদক ম্যাট্রিক্স আসে, তাহলে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করে যদি শূন্য ম্যাট্রিক্স আসে, শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করে যদি, এই যে স্কোয়ার করে যদি ওই ম্যাট্রিক্সই ফিরে পাই আমরা, কোন ম্যাট্রিক্স ফিরে পাই? যদি ওই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায়, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে একক্ষম ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেছে সমঘাতী ম্যাট্রিক্স কি। তাহলে এটা কিন্তু আমাদের একটু মানে উল্টাপাল্টা হতে পারে, এই জন্য আমি বারবার বলছি, তিনটা আমি আরেকবার কম্পেয়ার করে দেব। কোনো বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করে যদি অভেদক ম্যাট্রিক্স আসে, তাহলে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করে যদি শূন্য ম্যাট্রিক্স আসে, তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের উপর স্কোয়ার করে যদি ওই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায়, একক্ষম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। আসলে ক্লিয়ার? তাহলে এই একটি সমঘাতী ম্যাট্রিক্স, এর উপর স্কোয়ার করলে তো পাওয়া যাবে, এই যে বি পাওয়া যাচ্ছে, এটা আলাদা কথা। এই যে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী, এটাকে একটা দেখে দেবো আমি। তাহলে প্রত্যেকটা সমঘাতী ম্যাট্রিক্স আমি একটু দেখে দিই, একটা দেখে দিই, চলে একটা একটু সুন্দর করে দেখে দেওয়া হোক যে সত্য ঘটনা ঘটছে কি না। এখানে এ ইকুয়াল এ স্কোয়ার ইকুয়াল কত? এ ইন্টু এ। তাহলে এর মান কত? এর মান 2, 1 -2 -1। ওকে, আবার এর মান 2, 1 -2 -1। ক্লিয়ার? এখন দেখেন, আমরা এইটাকে উল্টে ফেলে দেব, এইটাকে উল্টে ফেলে দেবো এর উপরে, আবার এইটাকে উল্টে ফেলে দেবো এর উপরে। চলেন না একটু উল্টে ফেলে দিয়ে কিরকম হয়। উল্টে ফেলে দেব এর উপরে, তাহলে কত? 4, এই যে 2 আর 2 4, আর হচ্ছে -2। ওকে, এটাকে উল্টে ফেলে দেবো এর উপরে, কত হবে? 2 -1। এইবার উল্টে ফেলে দেওয়ার পালা। এইবার আমরা এটাকে উল্টে ফেলে দেবো এর উপরে, চলেন না একটু উল্টে ফেলে দেই। কত? -4 + 2 -2 + 1, দেখি কি আসলো। হ্যাঁ, চলেন দেখা যাক। 2 1 -2, এই কি হলো? এটা তো এই ম্যাট্রিক্সে আসলো। ও হ্যাঁ, তাহলে এটা এ ম্যাট্রিক্স হলো। তাহলে অতএব এ স্কোয়ার উপর যদি এ হয়, তাহলে এ একটি সমঘাতী ম্যাট্রিক্স, তাই না? তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়াল 1, এটা বলা হচ্ছে, এটা আসলে বি হবে, তাই না? এটা বি দেওয়া হবে, এখানে একটু ভুল আছে, কারেকশন করে নিতে হবে। এটা বি হবে, বি স্কোয়ার ইকুয়াল বি। এ ইকুয়াল কি দেওয়া আছে আবার? এ ইকুয়াল, এটা আসলে বলা হচ্ছে যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, কার ম্যাট্রিক্স? বি ম্যাট্রিক্সের 3, এটা কিন্তু এই বি না, এটা একটা দেওয়া হয়েছে, এটা বাদ দেবেন আপনি। এখানে বাদ দিয়ে এখন চিন্তা করবেন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের চিহ্ন কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এটা দ্বারাই করবেন আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তার মানে কি, এই ম্যাট্রিক্সকে আপনি এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করবেন, তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়াল কি আসবে? এ আসবে। তাহলে এই একটা কি বলেন তো? আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এটা প্র্যাকটিস। এটা কিন্তু এইটা হবে না, আর এখানে বি এ হবে না, বি হবে। এই দুটো একটু ভুল লিখছে। ওকে, ইনশাল্লাহ বুঝতে পারছেন। এনি কমেন্টস? এবার চলেন নিউটন প্রশ্ন করেছো, স্যার বিজোড় ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 হয় কেন? বিজোড় ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের, বিজোড় ক্রমে বলতে তুমি 3/3 বলছো হয়তো, অথবা তুমি বলছো 1/1 বা 5/5, তাই না? ওটাকে এক্সাম্পল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মানে প্রুভ করে দিই। হ্যাঁ, একটা এক্সাম্পল করে দাও, তাহলে কেন হয় ব্যাখ্যা দেবো না। হ্যাঁ, তাহলে একটু চলো আমরা এরপরে চলে যাব লম্ব ম্যাট্রিক্স কি। আচ্ছা, আমরা তো পড়ে আসছি লম্ব ম্যাট্রিক্স কি। নিউটন দেওয়ার প্রশ্ন উত্তর দেবো কিন্তু, হ্যাঁ, একটু লাইনে থাক। লম্ব ম্যাট্রিক্স, তাহলে যদি এটি আই হয়, তাহলে আমরা জানি সাধারণত এই একটা লাইনের উপর একটা লাইন যদি 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে, তাহলে এটা
লম্ব কার উপরে? এর উপরে, বা এই লাইনের উপরে, লাইনটা কি হবে বলতো? লম্ব হবে। তাহলে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে যদি একটা ম্যাট্রিক্স আমরা নিলাম, একটা ম্যাট্রিক্স নিলাম, ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করব, মানে কি? উল্টে দেবো। দেখেন এটার মতো, ধরেন এটা একজন আছে, তাই না? তার উপর আর আরেকজনকে এর উপর উল্টে ফেলে দেবো। এই উল্টে ফেলে দেবেন না? তাহলে এইটার উপর উল্টে ফেলে দিলে লম্ব হলো না? তাহলে এটার উপর উল্টে ফেলে দিলে তাহলে এরা দুইজন তখনই একজন একজন উল্টে পড়ে থাকতে পারে যদি এরা দুইজনের মন মানসিকতা কি হয়? এক হয়, এক হয়, এক হয়। এই এক মানে কি? ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এর জন্য আই লেখা। তাহলে কি দাঁড়ালো? এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং মূল ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে এই মূল ম্যাট্রিক্সটাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা দেব যে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কেন হলো। চলে একটু ব্যাখ্যা হবে এটা। হ্যাঁ, এবার আমরা যাব অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সে একটু ব্যাখ্যা দেব অর্থোগোনাল হয় কিনা। চলেন দেখি একটু। এখানে এ আর হচ্ছে এটি গুণ করব, তাই না? এটি, এ মানে কত? 1/3, 1 2 -2 2 1 আর 2 -2 2 and 1। ওকে, এইটাকে গুণ করব আমরা এটি দ্বারা। এটি মানে কি বলেন তো? এটি মানে এর রো গুলো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম। দেখে একটু চলেন। তাহলে ফার্স্ট রো 1 2 -2, সেকেন্ড রো 2 1 2, থার্ড রো -2 2 1। ওকে, আর ওই যে -1/3, এই সেই -1/3। এখন চলেন আমরা এই দুটো গুণ করে দেখি এই ম্যাট্রিক্সটা ফিরে পাই কিনা, দেখা যাক। তাহলে আমরা এই 1/3 আর 1/3 কি হবে? 1/9 থাকে এটা। চলে আমরা গুণ করি। কেয়ারফুলি কিন্তু গুণ করতে হবে আমাদের, যেন ভুল না হয়। হ্যাঁ, ভুল যেন ভুল না হয়। ভুল যদি হয় ভুল, কেমন করে হবে শুদ্ধ তুই? এটা যাবে এর উপরে, এটা যাবে এর উপরে, এটা যাবে এর উপরে। হ্যাঁ, একটাকে করে নিই আমরা। চলে, লেটস গো। এখন দেখেন, তাহলে 1 + 4 +4, এটা 2 + 2 -4। ওকে, কি দাঁড়ালো? দেখে আরেকবার, 2 + 2 -4। তাহলে কি হলো? কোথায় যেন কিছু হলো। 2 2 2 2 2 2 2 2। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেটটা হলো 9। ঠিক আছে, 1 এখানে আসবে, 2 4 0 কেন আসলো? দেখে আরেকটা দেখি, এখানে এলোমেলো হচ্ছে। এখানে কত আসে? -2 -2 +4 -2। এটাও 0 আসলো কেন? এখানে কোনো গোলমাল থাকতে, আচ্ছা আমি দেখবো নি। এবার চলেন দেখা যাক। এইবার আমরা করব এটি আসবে। হয়ে গেছে, নো টেনশন, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কি বলছি? এ এবং এটি যদি আই আসে, তাহলে কি ম্যাট্রিক্স হবে? তাহলে এই মূল ম্যাট্রিক্সকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার চলেন, এইবার এইটা উল্টে পড়বে এর উপরে, এর উপরে, এর উপরে। চলেন উল্টে ফেলে দেন। কিভাবে উল্টে ফেলে দেবো আমরা? 2 2 + 2 -4 +2 -4, এটা উল্টে পড়বে এর উপরে, উল্টে ফেলে দেন। 4 + 1 + 4 + 1 + 4। ওকে, এটা উল্টে পড়বে এর উপরে, -4 + 2 + 2 + 2 + 2। এবার শেষ বিকালের উল্টে পড়া, এইটা উল্টে পড়বে এর ওপর, এর ওপর, এর ওপর। চলেন তো কিভাবে উল্টে পড়ে একটু দেখি। 2 -2 + 2 -2 -2 + 2 -2 + 4, সরি, +4 +4 -2। ওকে, এবার এটা -4 + 2 + 2
+2 and +2 এবার এটা 4 +4 +1 ওকে ওকে এখন দেখেন আমাদের কি আমরা পেয়ে গেলাম এখান থেকে এখানে একটু আমরা চলে আসব এবার দেখেন এবার এখানে আমরা লিখতে পাচ্ছি ওইটাকে ইকুয়াল বলেন তো 4 4 8 9 তাহলে 9 তো আছে 9 0 0 0 9 0 0 0 9 ও হ্যাঁ হয়ে গেল তো তাহলে কি দাঁড়ালো 1 ডিভাইডেড বাই 9 দ্বারা এটাকে গুণ করলে 1 0 0 0 1 0 0 0 1 ওকে তাহলে আমরা এখানে দেখলাম যে এ এবং এ ট্রান্সপোজ করে আমাদের অভেদক ম্যাট্রিক্স আসবে তাহলে এই একে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স ক্লিয়ার এবার আর কোনো প্রশ্ন আসলো কিনা এবার চলেন আমরা ইনশাআল্লাহ আরো সামনের দিকে যাব এবার চলেন আমরা এবার আরো সামনের দিকে যাব আমরা এবার শিখবো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স তাহলে আচ্ছা লম্ব আর উলম্ব উলম্ব বরাবর বা লম্ব বরাবর থাকে তো আমরা বলি তাই না কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে একটা লম্ব ম্যাট্রিক্স আর উলম্ব ম্যাট্রিক্স আসলে কিছুই না যে ম্যাট্রিক্সে দেখলে মনে হবে দাঁড়ানো অবস্থায় আছে দাঁড়ানো অবস্থা তাকে দাঁড়ানো ম্যাট্রিক্স বলা হয় দেখে মনে হয় না এই লোকটা দাঁড়িয়ে আছে রে তাহলে সেটাকে বলা হয় উলম্ব ম্যাট্রিক্স বা এটাকে বলা হবে ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স তাহলে দেখেন তো এই ম্যাট্রিক্সে দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে না যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা বেশি কলামের সংখ্যা থেকে তাকে বলা হবে উলম্ব ম্যাট্রিক্স এই যে সারি কত এখানে এদের সারি কত এই দেখো 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 দেখেন এই ম্যাট্রিক্সটা সারির সংখ্যা বেশি সারি কটা 1 2 3 4 কলাম মনে হবে দাঁড়ানো অবস্থায় আছে এই জন্য এটাকে বলা হবে দাঁড়ানো ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বা ভার্টিক্যাল ম্যাট্রিক্স তাহলে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তাহলে কি বোঝা গেল কলাম সংখ্যা কম কলাম সংখ্যা লেস দেন সারির সংখ্যা কলাম সংখ্যা লেস দেন সারির সংখ্যা যদি হয় কোনো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কম দুইটা কলাম সংখ্যা এটা কলাম সংখ্যা 2 কম সারির সংখ্যা কত 3 এটা কলাম সংখ্যা এটা সারির সংখ্যা তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি ম্যাট্রিক্স দাঁড়ানো ম্যাট্রিক্স আমি মজা করে বলি আসলে এটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স এবার আমরা শিখবো হলো শোয়ানো ম্যাট্রিক্স আনুভূমিক ম্যাট্রিক্স হরিজন্টাল ম্যাট্রিক্স দেখলে মানে এই লোকটা শুয়ে আছে তাই না এই বলা হবে এই তো শুয়ে আছে তাহলে এটাকে বলা হবে হরিজন্টাল ম্যাট্রিক্স চলেন আমরা সেটা শিখবো এবার আনুভূমিক বা অনুভূমিক দুটোই বলা যায় আপনারা গুগল সার্চে দেখবেন আনুভূমিক এবং অনুভূমিক দুটোই কারেক্ট ওকে এবার দেখেন তাহলে হরিজন্টাল ম্যাট্রিক্স এবার আমাদের আনুভূমিক বা অনুভূমিক ম্যাট্রিক্স তাহলে যে ম্যাট্রিক্সের এবার সারির সংখ্যা কিন্তু তখন কি ছিল এই কিছুক্ষণ আগে শিখে আসলাম আমরা যে সারির সংখ্যা কলাম সংখ্যা কম সারির সংখ্যা বেশি এবার কলাম সংখ্যায় বেশি হবে এই দেখেন কলাম কয়টা কলাম নম্বর 1 কলাম নম্বর 2 কলাম নম্বর 3 কলাম 1 কলাম 2 কলাম 3 রো 1 রো 2 তাহলে এবার কলাম সংখ্যা বেশি কলাম বেশি আর সারি কত কম তাহলে কলাম কত এখানে 3 সারি কত এখানে 3 তাহলে সেই ম্যাট্রিক্স মনে হবে শুয়ে আছে তাই না শোয়ানো ম্যাট্রিক্স বা মজা করে বলা হয় শোয়ানো ম্যাট্রিক্স এদের নাম হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স তাহলে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা অপেক্ষা কলাম সংখ্যা অধিক তাকে আনুভূমিক ম্যাট্রিক্স বলে ক্লিয়ার সহজ এগুলো আর কি এবার চলে আমরা ম্যাট্রিক্সের সূচক শক্তি এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ম্যাট্রিক্সের সূচক বা শক্তি কি সেটা আমরা একটু দেখবো তাহলে আমরা কিন্তু অনেক সময় বলি তুই আমাকে চিনিস আমার মামা আছে আমার দাদা আছে আমার খালু আছে আমার খালা আছে মানে যা তা ওর এতই শক্তি আছে তার মানে ও নিজে আর অন্য কেউ ওর উপরে শক্তি হয় বসেছে তাহলে অন্য কেউকে বলা হবে সূচক বা শক্তি বা পাওয়ার বা ঘাত বা এক্সপোনেন্ট পাওয়ার সূচক শক্তি ঘাত এক্সপোনেন্ট এগুলো একই কথা
তাহলে পাওয়ার অফ ম্যাট্রিক্স আমরা কিন্তু শিখে আসছি, এক্স এর পাওয়ার 2, কি সুন্দর করে শিখছি। এটাকে বলা হয় সূচক বা ঘাত বা শক্তি, সূচক ঘাত বা শক্তি, তাই না? তাহলে এখন এখানে ম্যাট্রিক্স, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এক্স এর ঘাত, তাহলে ম্যাট্রিক্স এর উপর যদি ঘাত দেয়, এটা ম্যাট্রিক্স এর ঘাত কত? 2, ম্যাট্রিক্স এর ঘাত কত? 3, ম্যাট্রিক্স এর ঘাত কত? 1, ম্যাট্রিক্স এর ঘাত কত? 4, ডট 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 ডট, ম্যাট্রিক্স এর ঘাত হচ্ছে n। তাহলে এখানে কি বোঝা গেল যে nটা, এখন এখানে বোঝা গেল ম্যাট্রিক্সের সূচক তাহলে কি। নিজে তো একটা থাকবেই, সাপোজ অবশ্যই এটা ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্স কিন্তু হতে হবে, মাইন্ড ইট। এখানে আমি পাওয়ার n দিলাম আর এখানে কে দেওয়া আছে পার্থক্য। তার আগে এখানে যাওয়ার আগে দুটো কথা বলে নেব আমি। সেটা হলো যে আমরা যদি কোনো ম্যাট্রিক্সের উপরে 0 পাওয়ার দেই, তাহলে সেই ম্যাট্রিক্সের মান কত হবে? 1। ম্যাট্রিক্সের তো কোনো মান হয় না, তাহলে সেটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের পাওয়ার 0 দিলে আমরা কি পাবো? আমরা অভেদক ম্যাট্রিক্স পাবো। তাহলে এটা আরেকটা কথা, ম্যাট্রিক্সের উপরে যদি আমরা 1 পাওয়ার দেই, তাহলে আমি ওইটাই পাবো। তাহলে এই ক্ষেত্রে শক্তি বা সূচক 0 দিলে অভেদক ম্যাট্রিক্স হয়, আর শক্তি বা সূচক 1 দিলে আমাদের ওই ম্যাট্রিক্সই থাকে। তাহলে চলে আসেন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। সাপোজ বি একটি, ওখানে বি লিখে দেওয়া আছে, আমি এ উদাহরণ দিয়েছি, একই কথা। এই যে এ স্কোয়ার যদি লিখি আমরা কি লিখতে পারবো? এ ইন্টু এ। লেখার আগে ধরনটাকে দেখেন, এ কিউব যদি লিখি আমরা তাহলে কি লিখতে পারবো? আমরা এ কিউব যদি লিখি তাহলে এ স্কোয়ার ইন্টু এ। আমাদের A4 লিখি তাহলে কি লিখবো? এ কিউব ইন্টু এ। একবার দিয়ে খারাপ লাগলে ডট ডট আরেকবার দেবেন, একবার দিলে এনাফ হয়। তাহলে এর উপরে n প্লাস 1 ইকুয়াল এর উপরে n ইন্টু এ। আপনারা কি খেয়াল করলেন একটি লেখা? দেখেন তো এটা কি আসছে? এই লেখাটা কিন্তু সুন্দর, সবার সাথে কি আছে বলেন তো? এ আছে, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ। তাহলে এই তো ছিলই। তাহলে এর শক্তি কে? এর শক্তি ওর সাথে যেটা আছে সেটা শক্তি কি? আর শক্তি এনই আছে। ও তাহলে এ স্কোয়ার যদি হয় তাহলে এ ম্যাট্রিক্সের শক্তি হচ্ছে 1, তাহলে এ কিউব যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সের শক্তি হচ্ছে 2, তাই না? এটা যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সের শক্তি, এক্সট্রা শক্তি এগুলো কিন্তু, হ্যাঁ, এটা যদি 1 তাহলে এক্সট্রা শক্তি হচ্ছে, তাহলে মোট শক্তি কত? এটা হচ্ছে ম্যাট্রিক্সের শক্তি বা সূচক বা ঘাত। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এখানে n এর মান অবশ্যই n বিলংস টু ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ কিউব ইকুয়াল এটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে ম্যাট্রিক্সের সূচক কে বলতো? ম্যাট্রিক্সের সূচক হচ্ছে এ, ম্যাট্রিক্সের সূচক হলো n+1। তাহলে উনি তো একটা আছেই, তার সাথে আরো এক্সট্রা আছে, তার টোটাল শক্তি তো এটা হবে, মানে আমি আছি আরো কি আমার সাথে যোগ দিলে আমার পুরোটাই মিলে একটা শক্তি হবে। তাহলে এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার বা সূচক বা শক্তি বা ঘাত, একই কথা। তাহলে কত হবে এখানে? এখানে হবে n+1। ওকে, এই যে এখানে একটা কথা বলছি, কিন্তু n এর মান আমি কার মধ্যে দিচ্ছি বলেন তো? n এর মধ্যে দিচ্ছি। তাহলে n এর মান যদি n এর মধ্যে থাকে, প্রথমে আমরা কি বসাতে পারবো? প্রথমে বসাতে পারবো আমরা 1, কারণ ন্যাচারাল নাম্বারের ফার্স্ট এন্ট্রি এলিমেন্ট হলো 1। তাহলে 1 বসলে আমি তো এটার মান যদি 1 বসলে কি পাচ্ছি জানেন? 1+1। আমি এ স্কোয়ার থেকে শুরু করতে পারতেছি, এই যে স্কোয়ার থেকে যেন শুরু করছি আমি এখানে, ঠিক আছে? কিন্তু কিন্তু আরো তো আছে, 0 আছে, এই জন্য আমি এই দুটো এক্সট্রা করে আলোচনা করেছি। দেখেন 0 দিলে অভেদক ম্যাট্রিক্স হবে, তাহলে অভেদক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সই থাক তার শক্তি যদি 0 দেন তাহলে অভেদক ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সই থাক তার শক্তি যদি 1 দেন তাহলে ওই ম্যাট্রিক্সই থাকবে। এই জন্য এদের দুটাকে এক্সেপশনাল ভাবে আলোচনা করানো হয়েছে, আর এ বাদ বাকিগুলো এখান থেকে শুরু। তাহলে এর মানটা যদি n এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের এটা 2 থেকে শুরু হবে। দেখেন 2, 3, n এর মান যদি 2 বসান, 3 বসালে 4, তারপরে n বসালে। ক্লিয়ার এখন? ওকে, তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, যে আমি এখানে দিয়েছি n এর মান, n এর মধ্যে অনেকে বলে স্যার n এর মধ্যে স্যার 0 তো নাই, 0 হলো কেন? এই জন্য এক্সট্রা করে আলোচনা করে নেওয়া হয়েছে, ওই দুটো এক্সেপশনাল, এক্সেপশনাল নট ফর এক্সাম্পল। সো এক্সেপশনাল কেস আলোচনা করলাম, তারপরে আমরা আমার সুন্দর একটা সিরিজ বা ধারায় নিয়ে আসলাম।
তাহলে এখন কি বোঝা গেল একটু দেখি, সামারাইজ করা হোক। সাপোজ বির উপরে দিলাম আমি 11, তাহলে বলেন তো এর শক্তি কত? এর শক্তি হচ্ছে 11 পাওয়ার শক্তি, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এক্সট্রা শক্তি কত? এক্সট্রা শক্তি হচ্ছে 10, আর উনি একটা নিজেই, তাহলে এক্সট্রা শক্তি 10, কিন্তু পুরো সূচক যদি বল তাহলে কি বুঝবো আমরা এখানে? 11। ওকে ওকে, এবার চলে আমরা ম্যাট্রিক্সের বহুপদী। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম, ম্যাট্রিক্সের বহুপদী। ম্যাট্রিক্সের বহুপদী আমরা একটু শিখবো। কমেন্ট সেকশনে কে কি লিখছে চলেন এবার দেখা যাক। একটু খেয়ে নিলাম বাবা। চলেন এবার আমরা ম্যাট্রিক্সের বহুপদী নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের বহুপদী মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। হোয়াট ইজ পলিনোমিয়াল অফ আ ম্যাট্রিক্স? হোয়াট ইজ পলিনোমিয়াল অফ আ ম্যাট্রিক্স? ধরেন এটা যদি একটা গ্লাসের ছবি আঁকা, সরি বাবু কিরকম হলো, তাহলে আমরা যদি এটা একটা গ্লাসের ছবি আপনাদের দিয়ে দেই, দেখেন এই খেলবো না, গ্লাসের ছবি আমরা দেব, এই এই এরকম একটা গ্লাসের ছবি আমরা দিলাম, সুন্দর করে গ্লাসের ছবি দিয়ে দিলাম। গ্লাসের ছবি দেওয়ার পরে এটা আমাদের আসলে এইদিকে থাকো বাবু, এই ওকে ওকে ছি, হ্যাঁ তারপরে আসো একটু, এই তুমি একটু ঘোরো তো, হ্যাঁ হ্যাঁ এখানে আসো একটু বাবু, থাকো, ওকে। সুন্দর না হলে খুব বেশি খারাপ হয়নি আর কি। আচ্ছা যাই হোক, এবার এইটা ঘোরো, ওকে আসো, থাকো থাকো, একটু বড় হও, হালকা হালকা, ওকে একটু হালকা, ওকে। এই তাহলে আমরা একটা গ্লাসের ছবি আঁকলাম। এখন এটা যদি এটা একটা গ্লাস, তা এখানে যদি এখন আপনি পানি দেন তাহলে পানির গ্লাস, এখানে যদি আপনি দুধ রাখেন তাহলে দুধের গ্লাস, এখানে যদি মধু রাখেন তাহলে মধুর গ্লাস, এখানে যদি আপনি চিনি রাখেন তাহলে চিনির গ্লাস। গ্লাসের কিন্তু কোনো মানে গ্লাসের এই নাম পরিবর্তন হচ্ছে এর মধ্যে আপনি কি রাখতেছেন তার উপর ভিত্তি করে। এর ভিতরে পানি রাখলে পানির গ্লাস, তাহলে এটা আসলে একটা পাত্র, কিন্তু ওর নিজস্ব একটা নাম তো আছেই, তারপর ওর নাম পরিবর্তন হচ্ছে, ওর মধ্যে কিছু যদি দিচ্ছেন আপনি তার অনুযায়ী ওর নাম পরিবর্তন হচ্ছে। ধারক ক্ষমতা যেটা ধারণ করে, যেটা সেই বস্তুর উপর ভিত্তি করে নামকরণ করা হচ্ছে। অডিয়েন্স একটু খেয়াল করেন তো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, বলেন তো এইটা একটা বহুপদী রাশি, বহুপদী ইংরেজি কি? পলিনোমিয়াল লেখা আছে অবশ্য, হ্যাঁ এই যে লেখা আছে বহুপদী পলিনোমিয়াল, পলিনোমিয়াল। তাহলে এটা একটা পলিনোমিয়াল, তাহলে এই রাশিতে কার মান পরিবর্তন হচ্ছে? এক্স এর মান 1 বসাতে পারবো, 2 বসাতে পারবো, 3 বসাতে পারবো, -3 বসাতে পারবো, 0 বসাতে পারবো, হাফ বসাতে পারবো, √2 বসাতে পারবো, এভরিথিং। তাহলে এখানে কার মান পরিবর্তনশীল? এখানে এক্স এর মান পরিবর্তনশীল। তাহলে কোনো বহুপদীতে যে চলকের মান পরিবর্তনশীল হবে ওই বহুপদীটি হবে সেই চলকের ফাংশন বা সেই চলকের বহুপদী। তাহলে এই বহুপদীটা হবে কোন চলকের বহুপদী? কার মান পরিবর্তন হচ্ছে? এক্স এর মান। তাহলে এক্স চলকের বহুপদী, তাহলে বহুপদী যে ফি, তাহলে ফিটাকে আদর করে আমরা বললাম তুমি ওমা এটা হবে না, মনে হয় হবে হবে না, তাহলে পি কে বললাম পি তুমি একটু আদর করে এখানে চলে আসো তো বাবু, আসো। সে চলে আসবে, দেখেন কি সুন্দর করে চলে আসে, আসো, এই সে চলে আসলো। তাহলে এটা কোন চলকের বহুপদী হলো? এটা আমরা লিখলাম এক্স চলকের বহুপদী। কি মজা না দেখেন তো, এক্স এর মান দিয়েছেন এক্স চলকের বহুপদী, আমি এক্স এর মান দেব তুমি, তাহলে আমি দেব তুমি তুমি তুমি, তাহলে এক্স এর মান দেব আমি তুমি তুমি, তুমি স্কোয়ার প্লাস 2 ইন্টু তুমি প্লাস 1, তাহলে প্লাস 1 প্লাস 1, এই এখানে তুমি তো আসছে, তুমি হতে পারে, সে হতে পারে, উনি হতে, কিন্তু এখন কি আছে? তুমি, তাহলে তোমার বহুপদী, তাহলে পলিনোমিয়াল অফ তুমি,
এটা তোমার বহুপদী, ক্লিয়ার? কিন্তু এইবার যদি এখানে দেওয়া হয় ম্যাট্রিক্স, তাহলে কি হবে? তাহলে এটা হবে ম্যাট্রিক্সের বহুপদী। যদি বলি নাই এ তুমি একটা ম্যাট্রিক্স, এ তুমি একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ ইকুয়াল স্কোয়ার প্লাস 2a প্লাস 1। ওকে, আর 1 এর জায়গায় কি লিখবো আমরা? স্কোয়ার প্লাস 2a প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে এই চলকটা এক্স, এটা এখানে কে পরিবর্তনশীল? এক্স। এক্স এর মান এক্স দিলে এক্স এর বহুপদী, এক্স এর মান যদি তুমি দাও তাহলে তোমার বহুপদী, এক্স এর মান যদি ম্যাট্রিক্স দাও তাহলে ম্যাট্রিক্স এর বহুপদী হবে। যদি এক্স এর মান ম্যাট্রিক্স ব্যবহার করি তাহলে অবশ্যই এগুলোকে কি ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স হলে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি পানি দেন তাহলে পানির গ্লাস হবে, এখানে যদি দুধ রেখে দেন আপনি তাহলে দুধের গ্লাস হবে, এখানে যদি মধু রেখে দেন আপনি মধু, তাহলে মধু গ্লাস হবে, তাই না? এরকম। তাহলে আমরা দেখলাম, এখন আমরা চলে আসবো এই ম্যাট্রিক্সের বহুপদী। আমরা কি দেখলাম বেসিক থেকে আসছে, এটা আসলে 9 10 হায়ার ম্যাথে শেখানো হয়। তারপরে সেখান থেকে আমরা এই যে এখানে মানে লো লেভেল থেকে একটু আপার লেভেলে কিভাবে আসলাম, ভালো লাগলো না? এবার চলেন আমরা একটু ম্যাট্রিক্সের বহুপদীর মূল আলোচনায় চলে যাব। এই যে আমি এখানে লিখছি 2, কেউ যদি বলে না আমি 3 লিখবো, আমি 7 লিখবো, আমি 8 লিখবো, আমি -3, তার ঠেকাতে পারবে না? সে লিখতে পারে, তো তার স্বাধীনতা আছে না? আমাদের দেশে স্বাধীনতা নাম করেছি, কিন্তু আমাদের স্বাধীনতা নেই। কারণ আপনি কিছু বললেই আপনার ভিতরে উপরে অনেক ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আমরা বলি স্বাধীন, কিন্তু আসলে স্বাধীনতা কি সত্যি আমরা আছি? আমার তো মনে হয় না। আপনি এখন দেখেন আমাদের যে শহরে আনাচে কানাচে বিভিন্ন ধরনের টোকাইয়ের যে অত্যাচার ছিল, এখন অবশ্যই একটু কমছে, আবার যদি বেড়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? মানে তাদের অত্যাচার অতিষ্ঠ, তাই না? তাহলে চলেন আমরা ওদিকে আর না যাই, এদিকে আসি। তাহলে আমরা এখন চলে গেলাম এখানে ম্যাট্রিক্সের বহুপদী। এইবার দেখেন, সাপোজ এখানে ধরলাম আমরা এফ অফ এক্স, আমি কি ধরছিলাম এখানে? প্লেনোমিয়াল। তাহলে আপনি প্লেনোমিয়ালের পি উচ্চারণ করতে পারেন, বা এটাকে এফ দ্বারা, বুড়া এফ দ্বারা প্রকাশ করতে পারেন, বা স্মল এফ দ্বারা, বা বুড়া টি দ্বারা, বা স্মল টি দ্বারা, এগুলো দ্বারা এগুলোকে আপনি কি করতে পারেন? প্রকাশ করতে পারেন। তাহলে এফ অফ এক্স সমান কত? এফ অফ এক্স সমান দেখেন, এখানে আমরা এক্স এর পাওয়ার 0 থেকে শুরু করি, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3, তাই না? প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n। তাহলে শখ তো কিছু থাকবে, তা না? শখ কি দিব? 2 3। ও হ্যাঁ, এই কারণে শখ দেওয়া হয়েছে পি নট। পি নটের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। পি 1 এর মান তাই -6√2 7 যেকোনো হতে পারে। পি 2, পি 3, পি এন। বলেন তো এটা কয় পদের বহুপদী রাশি? আপনারা একটু দেখবেন, সর্বোচ্চ পাওয়ার কথা আছে n, তাহলে n সংখ্যক বহুপদীর একটা রাশি হওয়ার কথা, কিন্তু সামনে যে 1 থেকে শুরু হয় যে n, কিন্তু সামনে যে আরেকটা আছে, তাহলে এটা হচ্ছে n+1 সংখ্যক পদের বহুপদী রাশি। পাওয়ার যা থাকলো তার থেকে বেশি থাকবে, কারণ এখানে 1 এখান থেকে শুরু, তার আগে একটা পাওয়ার আছে। তাহলে এটাকে আমরা আদর করে এইভাবে লিখি, পি নট এক্স টু দি পাওয়ার 0 মান 1, পি 1 এক্স প্লাস পি 2 এক্স স্কোয়ার প্লাস পি 3 এক্স কিউব প্লাস ডট ডট প্লাস পি এন এক্স টু দি পাওয়ার n। এখানে এগুলো কে পরিচয় দেবেন না? এগুলো হলো এই চলকের শখ বা স্কেলার বা ধ্রুবক রাশি, লিখে দেওয়া আছে অবশ্যই, এগুলো ধ্রুবক রাশি। এখন আপনি এখানে দেখেন, যদি আমি এই একটা যেহেতু বর্গ ম্যাট্রিক্স এখানে বিবেচনা করে নিয়েছি, তাহলে এটা কিন্তু একটা বহুপদী। কোন চলকের বহুপদী? এটা হলো এক্স চলকের বহুপদী। তাহলে এটা এক চলকের বহুপদী। এখন যদি আমি মনে করি এই বহুপদীটাকে আমি ম্যাট্রিক্স করে দেব, তাহলে আপনারা যদি এখানে একটি বর্গ ম্যাট্রিক্স বসে দেন, তাহলে এই বহুপদীটির নাম হয়ে যাবে ম্যাট্রিক্সের বহুপদী, কারণ সেখানে চলকের মান আমি কি বসালাম? এক। ঠিক কিনা বলো? অবশ্যই ঠিক, কারণ আমরা দেখলাম যদি এখানে এক চলকের বহুপদী হয়, তুমি চলকের বহুপদী হয়, তাহলে এখানে অবশ্যই যখন ম্যাট্রিক্স আমি বসাবো তখন এটা ম্যাট্রিক্স চলকের বহুপদী হবে, ঠিক কিনা? তাহলে এখানে এ স্কোয়ার প্লাস পি নট এ কিউব প্লাস ডট ডট প্লাস পি এন এ এন, তাহলে এটা হলো
আমাদের একটা বহুপদী। যেহেতু এই বহুপদীতে ম্যাট্রিক্স বসেছে, তাহলে ম্যাট্রিক্সের বহুপদী। এখানে আমি দুটো কথা বলবো। সেটা হলো, বহুপদীর শর্ত হলো যে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে এদের 0 1 2 3 4 ডট 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 এগুলো হবে, তাই না? দেখেন পাওয়ার কত ছিল? 0। এখানে কত ছিল? 1। আর এর উপর পাওয়ার 0 মানে কত? 1। 1 দ্বারা পি নট কে গুণ করলে পি নট হবে, সেটা বললাম কিছুক্ষণ আগে। তাহলে আমরা দেখলাম, আচ্ছা এই লিখে রাখি, সমস্যা নেই। এই তাহলে 1 2, এই যে একটা বহুপদী। তাহলে বহুপদীর শর্ত হলো ব্যবহৃত চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। সহগ আপনি বাস্তব সংখ্যার মধ্যে থেকে যে কোনোটা নেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু পাওয়ার থাকতে হবে কিন্তু এটা, তাই না? তাহলে পাওয়ার আমাদের থাকতে হবে এটা। এখন চলেন, তাহলে আমরা এখন দেখলাম যে এক্স চলকের বহুপদীর ক্ষেত্রে থেকে আমরা ম্যাট্রিক্সের বহুপদী ফিরে পেলাম। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে চলেন এবার আমরা চলে যাব ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আলোচনা করব আমরা। এখন প্রপার্টিজ গুলো আলোচনা করা আছে, তাও একটু একটা একটা করে আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক টিক চিহ্নতে থাকবে এটা, বা অনেক সময় দেখবেন যে ক নম্বরে থাকতে পারে এটা, তাই না? অ্যাডমিশনের ক্ষেত্রে টিক চিহ্ন থাকতে পারে এটা, তাই না? এগুলো থাকতে পারে। চলে আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা নাও আই উইল ডিসকাস অ্যাবাউট প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, স্কেলার গুণন, ম্যাট্রিক্সের গুণের বীজগাণিতিক বিধি, এগুলো আমরা এখন শিখব। কিছু কথা বলে নেব। সেটা হলো যে সংখ্যার আবিষ্কার হয়েছে যোগ এবং গুণের উপরে ভিত্তি করে। সংখ্যার ভিত্তি হলো যোগ এবং গুণের উপরে ভিত্তি করে, কারণ যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, তার পরবর্তীতে আসলো বিয়োগ এবং ভাগ। তাহলে প্রপার্টিজ যখন আমরা আলোচনা করব তখন অবশ্যই মূলটা নিয়ে কথা বলবো। মূলটাকে যোগ এবং গুণ। তাহলে সকল প্রপার্টিজ গুলো খেয়াল করে দেখবেন আলোচনা করা হয় যোগ এবং গুণ নিয়ে, কারণ সংখ্যার আবিষ্কারই হয়েছে যোগ এবং গুণ নিয়ে। তাহলে চলেন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ স্কেলার গুণ আমরা শিখবো। বিনিময় কি? আমরা কিন্তু অনেক সময় বলি বিনিময়ে কি পেলাম, তাই না? ধরেন এখানে আবুল আছে আর এখানে বাবুল আছে। আবুল এবং বাবুল অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যোগ করে যা ফলাফল হবে, এই যে বি গেল এর জায়গায় এবং এ গেল বির জায়গায়, এটাকে বলা হয় বিনিময় বিধি, কামুটেটিভ ল বা বিনিময় বিধি, তাই না? এটাকে বলা হবে কামুটেটিভ ল। ও বাবু ছি, তাহলে বিনিময় বিধি এটা হয়ে যাবে। চলেন একটু দেখি বিনিময়ে কি পেলাম। কামুটেটিভ ল, কামুটেটিভ ল মানে কি? বিনিময় বিধি। কামুটেটিভ ল মানে বিনিময় বিধি, আমরা শিখলাম এটা বিনিময় বিধি। এবার চলেন আমরা শিখবো বিনিময় বিধি দ্বারা কি এ এবং বি যোগ করে যা হবে, বি এবং এ ম্যাট্রিক্স যোগ করে তাই হবে। এবার শিখবো আমরা অ্যাসোসিয়েটিভ মানে সহযোজন বা সংযোজন, অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স, অ্যাসোসিয়েটিভ ল। এটা আমি অন্যভাবে লিখতেছিলাম। তাহলে চলেন অ্যাসোসিয়েটিভ ল আমরা একটু দেখি কিভাবে লেখা যায় এটা। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল বা সহযোজন বিধি। তাহলে দেখেন এবার একটা মজার কাহিনী আছে, সেটা হলো আবুল এবং বাবুল একসঙ্গে ঘর সংসার করতেছিল, খুব আরামায়েশে ছিল। আবুল এবং বাবুল একসঙ্গে ঘর সংসার করতেছিল, আবুল এবং বাবুল। সেখানে আবার কাবুল টালকি পারতেছিল একটু। আবুল এবং বাবুল ঘর সংসার করছিল, ঠিক আছে, একসাথে সংযোগ হয়েছিল, সহযোজন হয়েছিল, কিন্তু সেখানে সি কাবুল টালকি পারে পারে বাবুলকে নিয়ে চলে গেছে, বাবুলকে নিয়ে চলে গেছে কাবুল। তাহলে বাবুল এবং কাবুল একসঙ্গে সংযোগ হয়ে আছে, আবুল কান্নাকাটি করছে। তাহলে এটা হচ্ছে সহযোজন বিধি। এইবার অভেদক বিধিটা আমি একটু অন্যভাবে এক্সপ্লেইন করি। সেটা হলো যে ধরেন আমি যদি ঘুষি মারি দিই এখানে,
এমন যে ঘুষি মারলাম, মানে এই বোর্ডটাকে, না বোর্ডটাকে ঘুষি মারা যাবে না, ছি। তাহলে এমন ঘুষি মারবো, আপনি ওয়ালকে যেটা ঘুষি দেন, তাহলে ওয়াল কি কাটবে, ওয়াল কি দৌড় মারবে, ওয়াল কি ভেঙে পড়ে যাবে? না। তাহলে ওয়ালকে পরিবর্তন করার জন্য চলে গেছে আপনার ঘুষি, ওয়ালের কোনো কিছু হয়নি, ওয়ালের জায়গায় ওয়ালই আছে, তখন আপনার ঘুষিটা হবে ওয়ালের অভেদক। মানে যে পরিবর্তন করতে যাবে ঘুষি, যাকে পরিবর্তন করে যাবে ওয়াল, তার যদি কোনো পরিবর্তন হয়, সে যদি থাকে, তাহলে যে পরিবর্তন করতে গিয়েছিল সে হচ্ছে যাকে পরিবর্তন করতে গিয়েছিল, যে অপরিবর্তনশীল আছে তার অভেদক। যেরকম দেখেন, এ একটি ম্যাট্রিক্স এখানে আছে, জিরো ম্যাট্রিক্স বলতে দ্বারা তোকে আমি পরিবর্তন করে ছাড়বো। আপনি বলেন তো, এর সঙ্গে জিরো যোগ করলে এর কোনো কিছু যায় আসে না, এই থাকবে, তাহলে এটাকে বলা হয় অভেদক। তাহলে এর যোগের অভেদককে জিরো ম্যাট্রিক্স। ক্লিয়ার? এইবার যোগের অভেদক আছে, গুণের অভেদক আছে একটা, গুণের অভেদকটা একটু দেখে দিই, এখানে আমরা আলোচনা করি একটু। সাপোজ এ এখানে আছে, এখন অভেদক ম্যাট্রিক্স বলছে দাঁড়াই, তখন আমি পরিবর্তন করে ছাড়বো, তাই বলে এর কোনো পরিবর্তন হবে কি না, এই থাকবে। তাহলে এর হচ্ছে অভেদক হচ্ছে এর, এ ম্যাট্রিক্সের অভেদক ম্যাট্রিক্স হচ্ছে 1 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এখানে এই এর অভেদক ম্যাট্রিক্স কে বলেন, এটা হচ্ছে 0। তাহলে অভেদক ম্যাট্রিক্স মোট কয়টি? দুইটি, একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, তাই না? শূন্য ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্স। তাহলে এটা কিন্তু এই লাইনটা এটার ক্ষেত্রে হবে, হ্যাঁ, এই লাইনটা এটার ক্ষেত্রে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে অভেদ কাকে বলা হয়, এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে শূন্য ম্যাট্রিক্স পরিবর্তন করতে গিয়েছে, এ ম্যাট্রিক্সে আছে, ওর কোনো পরিবর্তন হয়নি, তাহলে যে পরিবর্তন করতে গিয়েছিল সে হবে, যাকে পরিবর্তন করতে গিয়েছিল কিন্তু অপরিবর্তিত আছে তার অভেদক। কি আকারে? যোগ আকারে। তাহলে এ ম্যাট্রিক্সের যোগের অভেদক শূন্য ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল যে ম্যাট্রিক্সের যোগের অভেদক হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আবার ম্যাট্রিক্সের গুণের অভেদক ম্যাট্রিক্স হচ্ছে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা দেখলাম অভেদক, এটাই নিতে হবে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল মানে অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি। ওকে, তাহলে আইডেন্টিটি ল। তাহলে আমরা এখন দেখলাম, এবার আমরা দেখব শূন্য। এখানে বলা আছে এটা আসলে বিপরীত। বিপরীত বলতে আসলে ম্যাট্রিক্সের বিপরীত তো দুই রকম হয়, একটা যোগের বিপরীত, একটা গুণের বিপরীত, কিন্তু এখানে যোগের বিপরীত আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে নাম দেওয়া আছে শূন্য ম্যাট্রিক্সের উপস্থিতি। কিভাবে বুঝতে পারবো যে আমরা শূন্য ম্যাট্রিক্স কখন পাবো? এ যদি একটি ম্যাট্রিক্স থাকে, তার সঙ্গে যদি ওই যে এ ম্যাট্রিক্সে আছে কিন্তু তার বিপরীতসম ম্যাট্রিক্সে যোগ করা হয়, তাহলে যদি ওই শূন্য চলে আসে, তাহলে তাকে কি বলা হবে? এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তার মানে কি, একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্সকে বাদ দিলে যে ম্যাট্রিক্স হবে তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স আনতে গেলে যে ম্যাট্রিক্স আছে তার থেকে ওই ম্যাট্রিক্সটা ঠুস করে বাদ দিয়ে দেবে। ওকে, এবার আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল এটা হচ্ছে বন্টন বিধি। ধরেন আপনারা দেখেন বিভিন্ন অনুষ্ঠানে যে খাবার দেয়, লোকজন কি সুন্দর করে বসে গেছে, তাই না? তাই লোকজন কি সুন্দর করে বসে গেছে, এখন এদিক থেকে খাবার নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যে প্রথমেই বসে আছে তাকে যদি না দিয়ে ওই পাশ থেকে দেওয়া শুরু করতে, এর কি অবস্থা হবে পেটের? আপনি কি খেয়াল করছেন? খাবার গন্ধ পেতে যাতা হয়ে যাবে, লাস্টে রেগে গিয়ে মারা শুরু করে দেবে। এই জন্য খাবার দেওয়ার নিয়ম হলো যেদিক থেকে বসে আছে সেদিক থেকে দিয়ে 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 যেতে হবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এবার মনে করেন এদিক থেকে লোক বসে আছে, এবার ওই খাবারটা ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে আসে ওই দিকের লোককে না দেখে এদিকের লোককে দেওয়া শুরু করতে, ওরা কি বেঁচে রাখবে? ওকে খাবারের ক্ষুধা তো মারে দেবে ঠাস করে। তাহলে ওই দিক থেকে দিয়ে আসতে হবে। তাহলে বন্টন বিধি অর্থ হলো যেদিক থেকে খাবারটা যাবে সেদিক থেকে দিতে হবে। অডিয়েন্স, এখানে খাবার বলতে আমি কি মিন করছি একটু দেখেন তো। এখানে হচ্ছে খাবার বলতে আমি এমটাকে মিন করছি। তাহলে এম প্রথম পর্যায়ে আছে, দেখেন এ ম্যাট্রিক্সের প্রথমে এম আছে, আবার বি ম্যাট্রিক্সের প্রথমে কি আছে? এম আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের উপরে স্কেলারের বন্টন।
তাহলে এই স্কেলারের বন্টন কার উপর হয়েছে বলেন তো? এই ম্যাট্রিক্সের উপর হয়েছে, এম এ এবং এম বি, তাই না? তাহলে এটাকে বলা হয় বন্টন বিধি, ম্যাট্রিক্সের উপর স্কেলারের বন্টন। এই যে প্রথম অবস্থায় আছে, প্রথমেই আছে দেখেন। এবার স্কেলারের উপরে ম্যাট্রিক্সের বন্টন, এই ম্যাট্রিক্সটা কিন্তু শেষে আছে। এবার দেখেন দেখেন সবার শেষে থাকবে, এই এম এরও শেষে থাকবে, এই এন এরও শেষে থাকবে। তাহলে এটা হলো ম্যাট্রিক্সের উপরে স্কেলারের বন্টন, এটা হলো স্কেলারের উপরে ম্যাট্রিক্সের বন্টন। এটা যোগ এবং গুণ একসাথে কাজ করছে। ওকে, এবার দেখেন, এবার সহযোজন, এটা এটা হলো যোগের সহযোজন। এবার আমরা শিখবো গুণের সহযোজন কি। দেখেন এম এবং এন কিন্তু একসঙ্গে আছে, আর ওখানে এ ছিল। তাহলে এম এবং এ একসঙ্গে, এন একসঙ্গে ঘর্ষণটা করছিল, ওখানে এ টালকি পারতেছিল, টালকি পারতে পারতে এন কে নিয়ে চলে গেছে, এম একলা হাহাকার করতেছে। অথবা এন কে বাদ দিয়ে এম চলে গেছে এর সাথে। তাহলে এইটা হচ্ছে সহযোজন। কি আকারে এরা একটার সঙ্গে সংযোগ হয়েছে? গুণ আকারে। এই জন্য এটাকে বলা হয় যোগের সহযোজন, আর এটাকে বলা হবে গুণের সহযোজন। এটা অবশ্য আলোচনা করছি আমরা অভেদক ম্যাট্রিক্স, যেখানে আলোচনা করছি আমি এটা, এটা আলোচনা এটা হয়েছে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ গুলো শিখলাম, আরো কিছু প্রপার্টিজ গুলো ম্যাট্রিক্সের আছে, আপনারা দেখেন। এটা গুণের ক্ষেত্রে আমি তো দেখলাম, গুণের ক্ষেত্রে বললাম যে এই যে এ বি ঘর্ষণা করতেছিল, বি এই সি বি কে পার করে নিয়ে চলে আসলো, এই যে এটা বন্টন, এটা ম্যাট্রিক্সের উপরে ম্যাট্রিক্সের বন্টন। তাহলে দেখেন এ প্রথমে থাকবে, আবার সি দেখেন শেষে শেষে সি থাকবে। ম্যাট্রিক্সের উপরে ম্যাট্রিক্সের বন্টন, ম্যাট্রিক্সের উপরে ম্যাট্রিক্সের বন্টন, তাই না? এটা সহযোজন, গুণের সহযোজন, এটা আমি আলোচনা করেছি অবশ্য। ও এটা আমার কি, দেখেন আপনি যে ম্যাট্রিক্সে থাক না কেন তাকে, যে এবার শূন্য ম্যাট্রিক্স কিন্তু আছে, এ যাই বলে শূন্য তোকে আমি দ্বারা পরিবর্তন করব, তাই বলে এ যায় শূন্য ম্যাট্রিক্সের সাথে গুণ আছে, তাহলে এই ম্যাট্রিক্সে কি দশা হবে? এই ম্যাট্রিক্স শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য ম্যাট্রিক্সের জায়গায় শূন্যই আছে, এ পরিবর্তন করতে গিয়েছিল, তাহলে এই নাই, তাহলে এ কিন্তু আসলে অভেদক হচ্ছে, তাই না? শূন্য ম্যাট্রিক্স অভেদক কে বলে? এই সে হচ্ছে এ ম্যাট্রিক্স। ওকে, এটা আলোচনা করেছি। আর এই যে সব ম্যাট্রিক্স যে বিনিময় বিধি মেনে চলে এমন কোনো কথা নয় কিন্তু, কারণ দুটো ম্যাট্রিক্সের মধ্যে ধরেন এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স গুণ করলে যে ফলাফল হবে, বি এবং এ গুণ করে যদি সেই ফলাফলই হয়, তাহলে এরা বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। আর যদি এ বি এবং বি এ না হয়, বি এ হলো না, তাহলে এ বি এবং বি এ যদি না হয়, তাহলে এরা বিনিময়যোগ্য হবে না। ক্লিয়ার? এবার দেখেন আর দুটো আলোচনা আছে এখানে, সেটা হলো এ এবং বি দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি শূন্য হয়ে যায়, তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সের শূন্য ম্যাট্রিক্স হতে হবে, অথবা এই ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স হতে হবে, অথবা দুই ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স হতে হবে? শূন্য ম্যাট্রিক্স হতে হবে, না হলে কখনো হবে না। আরেক দুটো সহজ আছে, দেখেন যে এই যে এই নাম্বারটা একটু দেখেন, এ একটা ম্যাট্রিক্স, তাকে মাইনাস স্কেলার দ্বারা গুণ করবেন, এবং বি একটা ম্যাট্রিক্স, তাকে মাইনাস স্কেলার দ্বারা গুণ করলে যা হবে, এ এবং বি ম্যাট্রিক্স গুণ করলে তাই হবে। অর্থাৎ আমরা যেটা পড়েছি পুচ্ছ ক্লাসে মাইনাসের মাঝে প্লাস, কিন্তু সেইভাবে না ওটা আসলে, এটা আসলে বলছে দুটা ঋণাত্মক ম্যাট্রিক্স গুণ করলে যা হয়, ওই দুটা ম্যাট্রিক্স পজিটিভ ম্যাট্রিক্স গুণ করলে সেটাই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন আমরা শিখবো উপম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট আইটেম এবার উপম্যাট্রিক্স। হোয়াট ইজ সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স কি? আজকে একটু কয়েক মিনিট সময় নেব, কারণ একটু দেরিতে লাইভ শুরু করছি। তাহলে উপম্যাট্রিক্সটা কি? উপম্যাট্রিক্সটা হলো যে আমরা উপসেট যে শিখছি না, উপসেট, উপসেট এবং উপম্যাট্রিক্স একই। ওটা শুধু সেটের ক্ষেত্রে, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওটা একটা নিয়ম আছে, এটা নেই, এই পার্থক্য খালি। দেখা যাক কিরকম সেটা। ধরেন আমরা ডেফিনেশনে পরে যাচ্ছি, আগে আমরা ফিল করব, ফিল হার্ট টাচিং করবো। এই চলেন তো এই একটু হার্ট টাচিং করি, অনেকক্ষণ ধরে হার্ট টাচিং নাই কেন? ছিছি ছিছি, হার্ট এরা মন খারাপ করবে না? হার্ট কয়ে গেল, হার্ট কয়ে গেল। এবার হার্ট টাচিং, এই হার্ট বড় করতে লাগবে তো, ছিছি ইয়া বড় হার্ট হবে, সেরকম। তাহলে চলেন এবার আমরা হার্ট টাচিং এ চলে যাব। হার্ট টাচিং, হার্ট টাচিং, ওকে, হার্ট টাচিং, সুন্দর। এবার চলেন তাহলে আমরা করব কি, এই উপম্যাট্রিক্সটাকে একটু দেখি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স,
এ বি সি এল এম এন পি কিউ আর। এখানে কিন্তু আমি বর্গ বলিনি, আয়তও বলিনি, আমি বলছি এ একটা ম্যাট্রিক্স। তার মানে কি বুঝলেন? এটা বর্গ হতে পারে, এটা আয়তও হতে পারে, তাই না? এটা যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে। তাহলে একটি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো নিয়ে, একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তি সমূহ নিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা যাবে, সেই গঠিত ম্যাট্রিক্সগুলো হবে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তাহলে এখন দেখেন, তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে তার বাচ্চা কি হচ্ছে দেখেন তো, এ আর বি একটা বাচ্চা হলো, তাহলে হচ্ছে এ ওয়ান ম্যাট্রিক্স, তাই না? আমি আমি এই কলাম বাদ দিলাম, এই সারি আর এই সারি বাদ দিলাম, তাই না? আবার আরেকটা বাচ্চা হবে দেখেন, এবার আমি নেব এ বি সি এল এম এন, এটা একটা উপম্যাট্রিক্স। এবার এ থ্রি একটা ম্যাট্রিক্স হবে, দেখেন এ বি এল এম পি আর কিউ, তাই না? এবার যদি আমি বলি না আমি এটা লিখবো না, আমি এটা লিখবো, আমি লিখবো এল এম এন, হ্যাঁ এটাও হবে, না আমি এটা লিখবো না, আমি এবার লিখবো হচ্ছে এ5, এ5 লিখবো আমি। আমি লিখবো এই বরাবর সারি, এই বরাবর সারি, দুটো সারি বাদ দেবো আর দুটো কলাম বাদ দেবো, আমি এটা লিখবো, লিখতে পারি না? তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যে কোনো সংখ্যক সারি অথবা যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তি থাকা লাগবে, আবার সব সারি বাদ দেবে, কোনো কিছু হলো না, তাহলে কি হবে? নিয়ে গঠিত ম্যাট্রিক্স গুলোকে বলা হয় ওই মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। এখানে একটু মজার তথ্য দিই, হ্যাঁ, ধরেন এ বি সি একটা সেট আছে, এই সেটের উপসেট কতগুলো হবে? আমরা কি শিখে আসছিলাম? টু, মানে দুই গুণিত হারে যেহেতু বাড়বে, এই জন্য দুই না হয় ভিত্তি, পাওয়ার যা দেবেন দুই গুণিত হারে বাড়বে। এবং এখানে পাওয়ার কত আছে? 3, তাহলে 3 দিলেন, তাহলে এর উপম্যাট্রিক্স মানে উপসেট কয়টি হবে? 8টি হবে, 8টি, এটা হবে 8টি, ঠিক আছে না? তাহলে কিন্তু এইরকম কোন নিয়ম কিন্তু উপম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারতেছেন না, যে এতগুলো দিব তার উপর পাওয়ার এতটা আছে তাহলে এতগুলো হবে না, এরকম আপনি করতে পারবেন না। এটা যেরকম সিকোয়েন্স দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, এটা তো দ্বিগুণ হারে ওরকম বৃদ্ধি পাচ্ছে না, এজন্য এটার ক্ষেত্রে এটা রুলস প্রযোজ্য হবে, এটার ক্ষেত্রে রুলস প্রযোজ্য হবে না, ম্যানুয়াল ভাবে আমাদের এভাবে বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে উপম্যাট্রিক্স কাকে বলা হয় এবং উপম্যাট্রিক্সের কর্মকাণ্ডগুলো আমরা দেখলাম। এবার আমরা শিখবো বিনিময়যোগ্য ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট আইটেম এবার হবে বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। বিনিময়ে কি পেলাম? এই অনেকক্ষণ ধরে চেক করা হয়নি কমেন্টস গুলো, দেখা যাক বিনিময়ে আমরা কি পাচ্ছি। এবার মার্জিন তুমি দেখছো, নাসিফ ইকবাল আবির বুয়েট কনফার্ম ক্লাস করো বেবি। আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই বুয়েটে চান্স পাবে, তোমরা দেখে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকবার এখান থেকে নিম্নপক্ষে 5-6 জন চান্স পাই আল্লাহর রহমতে, আশা করছি এবারও পাবে, দেখা যাক। সাদিক কি কমেন্টস করছো? ওকে, ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এবার এখানে একটা বিনিময়যোগ্য ম্যাট্রিক্স এবার করবো, সবাই কমেন্টস করতে থাকো, আমি আবার দেখবো নি। বিনিময়যোগ্য ম্যাট্রিক্স মানে কি? কমোটেটিভ ম্যাট্রিক্স, এটা কি একটু দেখি চলে। এবার এ বি হলে যে বিয়ে হবে এমন বিয়ে নাও হতে পারে, ওই বিয়ে মানে সেই বিয়ে নয়, ম্যাট্রিক্সের বিয়ে। এবার দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া তো আছে, গুণ করে দেওয়া আছে। তাহলে এখন দেখেন এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটা গুণ করছে, তাহলে গুণ কিভাবে করছে আমরা দেখো, এই বরাবর এটা উল্টে পড়বে, কত? 3 12, 3 12 না, 3 আর 8, 8 3 11, হ্যাঁ। তারপরে এটা গুণ করলে হবে 4 আর 6 10, হয়েছে। এটা উল্টে পড়ে হবে 6 আর 4 10, হয়েছে। এটার উপর উল্টে পড়ে কত হবে? 8 আর 3 11, সেরকম হয়েছে। তো এবার বিয়ে করি, ধরো আবার বিয়ে করব, কি বিয়ে করব আমরা? বিয়ে। এবার এই বিয়ে করছি, আবার বিয়ে, চলেন আবার বিয়ে। তাহলে বি ম্যাট্রিক্স এখানে দেখে দিলাম আর এ ম্যাট্রিক্স এখানে দেখে দিলাম, তাহলে এইটা উল্টে পড়বে এর উপরে। তাহলে বিয়ে করতে গিয়ে দেখা গেল কত হচ্ছে? 3 আর হচ্ছে 8, 11। এটা উল্টে পড়ে 6 and 4 10, এটা উল্টে পড়বে এর উপরে 4 and 6 10, 8 and 3 11, একই তো হলো, এটাতে একই হলো। তাহলে অবশ্যই এ বি
এবং বি এ পরস্পর কি হলো সমান, তাহলে এ এবং বি হচ্ছে বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। তাহলে আমরা বিনিময়যোগ্য ম্যাট্রিক্স কি বললাম, দুটো ম্যাট্রিক্সকে যদি এ বি গুণ করে যা এ এবং বি যদি দুটি বর্গ ম্যাট্রিক্স হয়, অথবা যদি আচ্ছা বর্গ ম্যাট্রিক্স হয়, এবং যদি বি এ বি গুণ করে যা হবে বি এ গুণ করে যদি তাই হয়, তাহলে বলতে পারবেন যে এ এবং বি ভিন্ন। কেন, এ গেল বির জায়গায়, বি গেল এর জায়গায়, তো বিনিময় হলো না, এই জন্য এটাকে বলা হয় বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম বিনিময়যোগ্য ম্যাট্রিক্সটা কি। এবার চলেন বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। এবার আমরা চলে যাব বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। এইটা কি, এটা একই, ওই যে আমরা হার্মিশিয়ান স্কিউ হার্মিশিয়ান পড়লাম না, প্রতিসম বি প্রতিসম পড়লাম, এটা একই। দেখেন এ বি করে কি আসছে, দেখেন তো একটু বাবু, এ বি করে কি আসছে, এ এবং বি গুণ করছি, গুণ করার ফলে যা আসছে দেখেন তো এটা আসছে না, এটা এর উপর উল্টে পড়ে এটা হবে, এটা এর উপর উল্টে পড়ে এটা হবে, এটা এবার উপর উল্টে পড়ে এটা হয়েছে, এটা এবার উল্টে পড়ে এটা হয়েছে। এবার বিয়ে করছি আমরা, দেখো এটা এর উপর উল্টে পড়ে এটা হয়েছে, এটা এর উপর উল্টে পড়ে এটা হয়েছে, এটা এর উপর উল্টে পড়ে এটা, এটা এর উপর উল্টে পড়ে এটা। তাহলে এখন দেখেন তো এই দুটোতে এক তো হলো না। ও তাহলে ওই যে যেটা আমি করছিলাম সেটা দেখেন একটু, তাহলে মাইনাস ইন্টু মাইনাস যদি নেন তাহলে 3 মাইনাস 2 2 মাইনাস 3, তাহলে এখন একটা মাইনাস রেখে দেবো আর এই মাইনাসটা দ্বারা গুণও করে দেবো আমরা, তাই না, এই হলুদিয়া পাখি দ্বারা গুণ করবো, -3 মাইনাসে মাইনাসে প্লাস -2 মাইনাসে মাইনাসে +3, তাই না। এই যে দেখেন এটা কি হলো, এইটা কোন ম্যাট্রিক্স, এটা কিন্তু এই যে দেখেন এই ম্যাট্রিক্সে চলে আসছে, দেখেন এখানে যা আসছে এখানে তাই আসছে, শুধু একটা কি আসছে মাইনাস, তাই না। তাহলে এটা মাইনাস এ কি হলো এখানে, এই যে এখানে কিন্তু এ না, এটা হবে বি এ, কার সমান, এ বি সমান। তাহলে এটা কি হলো, বি এ, বি এ কার সমান হলো, এ বি সমান, এটা কিন্তু এ বি, এটা কিন্তু এ বি, তাহলে এ বির মানই বসাইছি এখানে, কিন্তু কি আসছে একটা মাইনাস আসছে। ও এটা তো এ বি বি এর সমান, হ্যাঁ এটা কি দাঁড়ালো তাহলে, তাহলে বি ইকুয়াল মাইনাস এ বি, সাজুগুজু করেন তো বাবু, উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করেন, মাইনাস বি ইকুয়াল এ বি, মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, অতএব এ বি সমান কত, বি এ, সামনেটা ম্যাট। তাহলে এ এবং বি ম্যাট্রিক্স গুলো কি বলা হয় বলেন তো, বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। তাহলে কি দাঁড়ালো, এ এবং বি গুণ করে যা পাবে বি এবং গুণ করে যদি তাই হয় তাহলে হচ্ছে বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। এ এবং বি গুণ করে যা পাবেন বি এবং এ গুণ করে যদি তাই হয়, কিন্তু সামনে একটা যদি মাইনাস আসে তাহলে তারা দুটো হবে বিপরীত বিনিময়যোগ্য ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা শিখবো ম্যাট্রিক্সের অনুরাশি। ম্যাট্রিক্সের অনুরাশি আমাদের বেশি আইটেম আর নেই, আমরা চলে আসছি শেষ পর্যায়ে, আজকে শেষ করে দিই এটা, আজকে ম্যাট্রিক্সের বেসিক শেষ হবে, আগামী পর্বে আমরা ম্যাথ করাবো, দেখা যাক। তাহলে ম্যাট্রিক্সের অনুরাশি কি, মাইনর অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অনুরাশি কি। দেখেন একটা কোন ম্যাট্রিক্সের নির্দিষ্ট ভুক্তি বরাবর, সাপোজ এ একটি বর্গ ম্যাট্রিক্স, এখন এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে A11 নিলাম, A11 বরাবর এই 11 যে চুজ করি আমরা, এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তি সমূহ নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে তাকে বলা হবে এই ভুক্তির অনুরাশি ম্যাট্রিক্স। এই দেখেন অনুরাশি মাইনর মানে অনুরাশি। আবার যখন এটা নিব আমরা, এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে এটা 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 নিয়ে যে ম্যাট্রিক্স হয়েছে তাকে বলা হবে এইটার অনুরাশি ম্যাট্রিক্স। আবার যদি আমরা A13 নেই, এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে এই দুটা চারটা ভুক্তি নিয়ে যে ম্যাট্রিক্স হবে সেটা হবে A13 অনুরাশি ম্যাট্রিক্স। ক্লিয়ার, বুঝতে পারছেন? এইভাবে তাহলে বলেন তো, এইভাবে অন্যগুলো একটু লিখে যে আমরা কি কি হয় একটু দেখি, লিখতে পাচ্ছি আমরা। তাহলে A21 এর অনুরাশি, অনুরাশি ম্যাট্রিক্স, অনুরাশি ম্যাট্রিক্স কি হলো, তাহলে A21 এর অনুরাশি ম্যাট্রিক্স হবে এই বরাবর সারি, চলেন এই বরাবর সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ 12 13 32 33, তাই না, 12 13 32 33, ঠিক আছে। তাহলে এবার A22 এর অনুরাশি ম্যাট্রিক্স সমান কত হয়, A22 এর অনুরাশি ম্যাট্রিক্স এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে 11 13 31 33,
11 13 31 33, তাই না? আবার A23 এর অনুরাশি ম্যাট্রিক্স সমান কত হবে? 23 সারি এবং কলাম বয়াকার দোবাদ 11 12 31 32, A11 এবং A12। তারপরে আমরা লিখবো A31 আর A32। এভাবে আমরা অনুরাশি ম্যাট্রিক্স গুলো বের করতে পারছি, ঠিক কিনা বলো? আবার আমরা লিখতে পারবো পরের একটা অনুরাশি ম্যাট্রিক্স কি হবে। এবার আমরা লিখবো তৃতীয় সারি বরাবর যে ভুক্তিগুলো আছে তার অনুরাশি ম্যাট্রিক্স, লাইক দ্যাট হিয়ার A31 এর অনুরাশি ম্যাট্রিক্স। তাহলে আমরা এইভাবে অনুরাশি ম্যাট্রিক্স গুলো বের করতে পারবো। তাহলে এর অনুরাশি ম্যাট্রিক্স সারি এবং কলাম বাদ 12 13 22 23, 12 13 22 23, ওকে। তারপরে A32 এর অনুরাশি কত হচ্ছে ম্যাট্রিক্স, সারি এবং কলাম বাদ 11 13 21 23, 11 13 21 23। তাহলে A33 এর অনুরাশি ম্যাট্রিক্স হচ্ছে 11 12 21 22, 11 12 21 22, সবগুলো অনুরাশি ম্যাট্রিক্স, তাই না? এখন এখানে কাহিনী আছে, দেখেন একটি মাত্র ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্স, সাপোজ এটা একটা ম্যাট্রিক্স, একটি মাত্র ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে 1/1 অর্ডারের ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ এটাকে সূচিত করা হবে A11, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এবং এটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার ম্যাট্রিক্সের সাধারণ রূপ, এটা অবশ্য আমি এর আগে আলোচনা করছি যে সাধারণ কাকে বলা হয়, সাধারণ বা আদর্শ বা জেনারেল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ আ ম্যাট্রিক্স। তাহলে বিএম মডেল স্কুলের মডেল বলা হয়, কারণ সকল কলেজের যে ভালো গুণগুলো আছে বিএম মডেলে সে ভালো গুণগুলো আছে, এই জন্য মডেল বলা হয়। ঠিক একইভাবে এখানে আমাদের তাহলে ম্যাট্রিক্সের কারণ কারণ মডেলের মধ্যে ওই কলেজে ভালো গুণ মডেলের মধ্যে আছে, এই কলেজে ভালো গুণ মডেলের মধ্যে আছে, মডেলের ভালো গুণগুলো সব কলেজের মধ্যে ভাগ করে দিলে তাও মডেলে ভালো গুণ থাকে। ঠিক একইভাবে এই সাধারণ ম্যাট্রিক্স অর্থ হলো যে ম্যাট্রিক্স থেকে আয়ত এবং বর্গ ম্যাট্রিক্স দুটোই পাওয়া যায় তাকেই বলা হবে সাধারণ ম্যাট্রিক্স। কিরকম চলেন দেখি। সাপোজ A11 A12 A13 ডট 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 A1, এই 1 নম্বর সারি 2 নম্বর সারি 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম, কয় নম্বর কলাম না জানি না তো, ও n নম্বর কলাম। এবার 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি n নম্বর কলাম, ডট 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 ডট। একবার দেখার বলে আরেকবার দেন। 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3, ও না 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 না, এটা হবে 1 নম্বর সারি 2 নম্বর, কত নম্বর সারি জানি না, m নম্বর সারি 1 নম্বর কলাম, m নম্বর সারি 2 নম্বর কলাম, m নম্বর সারি 3 নম্বর কলাম, আচ্ছা m নম্বর সারি n নম্বর কলাম। এইটাকে বলা হলো ম্যাট্রিক্সের সাধারণ রূপ বা আদর্শ রূপ। প্রশ্ন কেন, চলেন এখান থেকে আমি দুটো বাচ্চা বের করে দেখাচ্ছি, যে একটা আয়ত হবে বাচ্চা, একটা বর্গ হবে। তাহলে সব ম্যাট্রিক্সে 2 বর্গ, আয়ত এবং বর্গ, তাহলে আয়ত এর মধ্যে আছে, বর্গ এর মধ্যে আছে, আরো যত ক্লাসিফিকেশন আছে সব আয়ত হবে নাহলে বর্গ হবে। লেটস গো। তাহলে m এর মান ধরলাম আমি 2 আর n এর মান ধরলাম আমি 3। তাহলে m এর মান 2 মানে সারি দুটো নেব আমি, A1 A2, কলাম করা 3টা, এই কলাম 3টা, কলাম 3টা, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, হয়েছে সারি 2টা কলাম 3টা। তাহলে এটা একটা আয়ত ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে আয়ত, তার সারি এবং কলামটা অসমান, আয়ত। এইবার এটাকেই যদি বলা হয় এরকম করে m এর মানও 2, n এর মানও কত 2, তাহলে এটা কি হবে? তাহলে দেখেন m এর মান 2, তাহলে A11, ও সারি কটা 2টা, সারি 2টা, সারি 2টা, কলাম 2টা, কলাম 2টা। দেখেন 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, ওকে। এটা বর্গ, এই বাচ্চাটা কি বলেন বর্গ। তাহলে এই n এবং n এর নামের উপর ভিত্তি করে, n এবং m এর মানের উপর ভিত্তি করে এই ম্যাট্রিক্স থেকে বাচ্চা ম্যাট্রিক্স বর্গ হতে পারে, এই ম্যাট্রিক্সের বাচ্চা আয়ত হতে পারে। তাহলে এই ম্যাট্রিক্স থেকে সকল ধরনের ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে।
এই আয়ত এবং বর্গ ম্যাট্রিক্স কেউ উল্লম্ব ম্যাট্রিক্স হবে, কেউ আনুভূমিক ম্যাট্রিক্স হবে, কেউ লম্ব ম্যাট্রিক্স হবে, কেউ অভেদক ম্যাট্রিক্স হবে, কেউ স্কেলার ম্যাট্রিক্স হবে, কেউ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স হবে, কেউ বিপ্রতিসম হবে, কেউ প্রতিসম হবে, কেউ হার্মিশিয়ান হবে, কেউ স্কিউ হার্মিশিয়ান হবে, যে কোনোটা হতে পারে। তাহলে এখান থেকে অনেক ধরনের ম্যাট্রিক্স হতে পারে। তাই এই ম্যাট্রিক্সকে বলা হবে ম্যাট্রিক্সের সাধারণ রূপ বা আদর্শ রূপ। এখান থেকে যে কোনো ম্যাট্রিক্স বাচ্চা এর হতে পারে। তাই এটাকে বলা হবে মা ম্যাট্রিক্স, সাধারণ ম্যাট্রিক্স, আদর্শ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এর বাচ্চা হবে, এর বাচ্চা হতে পারে আপনার কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, অভেদক ম্যাট্রিক্স হতে পারে, বর্গ স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে পারে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে পারে, লম্ব ম্যাট্রিক্স হতে পারে, আনুভূমিক ম্যাট্রিক্স হতে পারে, অভেদক একক ম্যাট্রিক্স হতে পারে, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। তাই এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ রূপ। আর ওই ম্যাট্রিক্সগুলো হয় বর্গ, না হয় আয়তা, তাই না? ওকে, তাহলে এটা আমাদের পরের প্রমাণ আছে, যেহেতু আমরা আলোচনা করিনি। এখন আমাদের ম্যাথ করতে গিয়ে যে তথ্যগুলো লাগবে, আগামী দিন শুধুমাত্র ম্যাথ সলভ হবে। ম্যাট্রিক্সের চিহ্ন আমরা 3 ধরনের শিখছি। আমরা এটা ম্যাট্রিক্সের এম এবং এন প্রথমে সারি এবং পরেরটা কলাম লেখা হয়, এখানে আই এবং জে দ্বারা প্রকাশ করা হয়, এখানে সাবস্ক্রিপ্ট বলা হয়, এটাকে সাবস্ক্রিপ্ট, এটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি, তাই না? যারা আমরা কম্পিউটার লেখালেখি করি, তারা যখন আমরা এ স্কোয়ার লিখবো, এই যে কম্পিউটার লেখালেখি করার ক্ষেত্রে, এরপরে একটা 2 দিতে হয়। এখন যদি 2 কে যদি পাওয়ার দিই তাহলে সুপার স্ক্রিপ্ট হবে, তাহলে পাওয়ার দিলে সুপার স্ক্রিপ্ট। আর যদি 2 কে যদি আমি সাবস্ক্রিপ্ট করি তাহলে 2টা এখানে চলে আসবে, এটা সাবস্ক্রিপ্ট, তাই না? সাবস্ক্রিপ্ট। এম এবং এন যদি অসমান তাহলে আয়তাকার ম্যাট্রিক্স বলা হবে। বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আই জে মানে কত? আই এবং জে এর মান কি হওয়া যাবে না? সমান হওয়া যাবে না, অসমান হতে হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা উদাহরণ দিয়েছি একটু আগে, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স দেখাবো। এই যে এরকম হবে, তাহলে 2 দিয়ে দেন 2 0 0 5, না 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 না, তারপরে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে 5 6, এখানে 4 থাকলো। কর্ণ ম্যাট্রিক্স আমাদের কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স প্রিন্সিপাল কর্ণ বরাবর থাকবে 2 4 6 0 0 0 0, তাই না? এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর থাকলো ভুক্তিগুলো, আর সবার হচ্ছে 0, তাহলে যাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এখন অভেদক ম্যাট্রিক্সটা কি? এটা তো আমরা জানি, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এইগুলো যদি সকল ভুক্তি যদি একই হয় এবং 1 হয় তাহলে সেটাকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স মানে 1 ব্যতীত সবগুলো যদি একই হয় তাহলে তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা সামারাইজ করছি আর কি, পুরো চ্যাপ্টারে যা শিখলাম এই 3 দিনে আজকে দিয়ে, তার সামারাইজ হচ্ছে। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে এটা এইভাবেও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, তাই না? ম্যাট্রিক্সের সমতা তো বলছি, কখন সমান হবে? আলফা এর সমান হতে হবে, বি বিটার সমান হবে, সি গাম্মা, ডি ডেল্টা, ই ইচা, এফ সাই, যদি সমান হয় তাহলে তার সমান ম্যাট্রিক্স হবে। আর দেখেন তো এই যে 2 2 সমান, 4 4 সমান, তাহলে 0 কার সমান? এটা কি আছে? এদের সমান ম্যাট্রিক্স নয়। তারপরে বলা হচ্ছে যে এটা একটা সমীকরণ যদি হয় তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স আগে লিখতে পারি, এটাকে একটু কারেকশন করতে হবে, এটা এরকম না, এটা হবে এটা 4, তারপরে -6 7 আর 9, এই ম্যাট্রিক্সটা কার সহগ? এগুলো এক্স ওয়াই এর সহগ। তারপর আমরা লিখবো 5 আর হচ্ছে 13। ওকে, এটা একটু ভুল আছে, এটা আমি এটা কারেক্ট করে দিলাম যে এই দুটা আমরা এইভাবে লিখবো। তারপরে দুটা ম্যাট্রিক্সের যোগ, মানে ম্যাট্রিক্সের যোগের শর্ত হলো কি? ম্যাট্রিক্সের যোগের শর্ত হলো মাত্রা একই হলে যোগ করা যাবে। ম্যাট্রিক্সের গুণের শর্ত হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে তাহলে গুণ করা যাবে। আর গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আজকে আমরা টাক্কা শিখছি, এগুলো আমরা এই যে এখন শিখলাম, এটা আমরা টাক্কা শিখলাম। এটা কি? এটা বিনিময়যোগ্য নয়, এটা বিনিময়যোগ্য নয়, গুণের বিনিময়যোগ্য নয়, যোগের বিনিময়, সহযোজন, বন্টন, এত আকারে ম্যাট্রিক্স আমরা এটা লিখছি। আমি এখানে mn দিয়েছিলাম, এখানে mn দেওয়া আছে, সাধারণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের বেসিক আলোচনা শেষ হলো। এখন ম্যাট্রিক্সের ম্যাথ আমরা করব। এখন আগামী দিন ইনশাল্লাহ হয় ম্যাট্রিক্সের ম্যাথ সলভ করব, না হলে আমরা নির্ণায়কের বেসিক শুরু করব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আশা করছি আবারও
আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।